Good morning to all of you and welcome to Success Point Online Civil Engineering Coaching Center. আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে বিটেক 7 সেমিস্টারের হাইড্রোলিক স্ট্রাকচার যেটা ছিল সেটা আমাদের মডিউল 3 গ্র্যাভিটি ড্যামের আজকে আমরা 4th ক্লাস নেব। আমাদের প্ল্যানিং অনুসারে জুলাই মাসে গ্র্যাভিটি ড্যাম কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেটা কমপ্লিট হয়নি, সেটা আজকে আমরা চেষ্টা করব কমপ্লিট করে ফেলার, যাবতীয় যা বাকি আছে। দেখো, আগের দিন আমরা 19/7/2025 আমরা 3rd ক্লাস করেছিলাম মডিউল 3। সেখানে আমরা কী কী দেখেছিলাম? লেআউট অফ গ্র্যাভিটি ড্যাম দেখেছিলাম, এলিমেন্টারি প্রোফাইল অফ দ্য গ্র্যাভিটি ড্যাম দেখেছিলাম, কী কী ফোর্স আমাদের কাজ করছে, একটা মেজর ফোর্স, একটা মাইনর ফোর্স। মেজর ফোর্সের মধ্যে আসছে ওয়াটার প্রেসার্স, তারপর যেটা ছিল আমাদের আপলিফ্ট প্রেসার্স, এই দুটো মেজর ফোর্স ছিল। মাইনর ফোর্সের মধ্যে হচ্ছে আর ওয়েট অফ ড্যাম, এই তিনটে হচ্ছে আমাদের মেজর ফোর্স ছিল। মাইনর ফোর্স হচ্ছে আর্থকোয়েক ফোর্স, তারপর হচ্ছে তোমার সিল্ড প্রেসার, ওয়েভ প্রেসার্স, এইগুলো ছিল হচ্ছে আমাদের মাইনর ফোর্স। এগুলো সব আমরা ডিসকাশন করেছিলাম, এর ফর্মুলা ডিসকাশন করা হয়েছিল। এই যে মেজর ফোর্স ছিল ওয়েট অফ ড্যাম, ওয়াটার প্রেসার, আপলিফ্ট প্রেসার। মাইনর ফোর্স সিসমিক ফোর্স, ওয়েভ ফোর্স, আইস ফোর্স, সিল্ড প্রেসার্স। লোড কম্বিনেশনস আমরা দেখেছিলাম। আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে অ্যানালিসিস স্টার্ট করব এবং এখান থেকে নিউমেরিক্যাল করব এবং এইটা পুরোটা কিন্তু আমরা কমপ্লিট করব। তাহলে আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করব যে মোডস অফ ফেলিওর ক্রাইটেরিয়া ফর স্ট্রাকচারাল স্টেবিলিটি অফ গ্র্যাভিটি ড্যাম। তাহলে আজকে হচ্ছে আমাদের 4th ক্লাস। মডিউল 3, 3/8/25। আজকে দেখব মোডস অফ ফেলিওর অ্যান্ড ক্রাইটেরিয়া ফর স্ট্রাকচারাল স্টেবিলিটি। তাহলে আজকে মেনলি যেটা একটা হচ্ছে ফেলিওর, টাইপস অফ ফেলিওর বা মোডস অফ ফেলিওর, ফেলিওর অ্যানালিসিস, অ্যান্ড আর একটা হচ্ছে স্টেবিলিটি অ্যানালিসিস। এই দুটো হচ্ছে আজকে আমাদের স্টেবিলিটি অ্যানালিসিস, এই দুটো কিন্তু আজকে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, একটা গ্র্যাভিটি ড্যামের ফেলিওর কীরকমভাবে হতে পারে এবং তার স্টেবিলিটি অ্যানালিসিস। দেখো, এবার গ্র্যাভিটি ড্যাম মে ফেল 4 রকমভাবে কিন্তু একটা গ্র্যাভিটি ড্যাম ফেল করতে পারে। যারা ইউটিউব থেকে আমাদের ক্লাসটা দেখছো, সাউন্ড সব ক্লিয়ার তো? শোনা যাচ্ছে সাউন্ড এবং ভিজিবিলিটি সব ক্লিয়ার, স্ক্রিনও ঠিকঠাক দেখা যাচ্ছে? দেখো, আমাদের ফেলিওর কত রকমভাবে হতে পারে? ফেলিওর মেনলি 4 রকমভাবে হতে পারে। কী কী হতে পারে? ফার্স্ট 1 নম্বর হচ্ছে ওভার টার্নিং। 1 নম্বর হচ্ছে ওভার টার্নিংয়ে ফেল করতে পারে, ওভার টার্নিং। 2 নম্বর কী হতে পারে? স্লাইডিং। একটা ড্যাম আছে, ড্যামটা ওভার টার্ন করে গেল, হতেই তো পারে। এখানে আমার এই ড্যামটা আছে, এই ড্যামটা আমার কী করলো? ওভার টার্ন করলো। ওভার টার্ন মানে কি? এইরকমভাবে পাল্টি খেয়ে গেল। আমরা যখন নর্মালি মানুষরা যখন দাঁড়িয়ে থাকি তখন কী হয়, যদি কেউ পিছন দিক থেকে এখান দিয়ে আমার ঠেলে, তাহলে আমি এইটার রেসপেক্টে কীরকম পাল্টিবাজি খেয়ে যাই না? দিস ইজ কল দ্য ওভার টার্ন। স্লাইডিং জিনিসটা কি? আমার যদি এইখান থেকে প্রেসার পড়ে, ড্যামটা আস্তে আস্তে ড্যামটা এগিয়ে কিন্তু এইখানে চলে আসতে পারে, স্লাইডিং হয়ে যেতে পারে। 3 নম্বর যে ফেলিওরটা হয় সেটা হচ্ছে টেনশান ক্র্যাকিং। এটা হচ্ছে 3 নম্বর ফেলিওর। ড্যামের মধ্যে আমার টেনশান ক্র্যাক জেনারেট করে ফেলতে পারে। আর 4 নম্বর ফেলিওর হচ্ছে ক্রাসিং। একটা গ্র্যাভিটি ড্যাম মেনলি আমাদের এই 4 রকমভাবে কিন্তু ফেল করতে পারে: ওভার টার্নিং, স্লাইডিং, টেনশান ক্র্যাকিং অ্যান্ড হচ্ছে ক্রাসিং।
এইগুলোকে মাথায় রেখে আমরা কিন্তু এখানে স্টেবিলিটি অ্যানালিসিস করব, ঠিক আছে। আমাদের পরীক্ষায় একটা ড্যাম দিয়ে দেবে, সেই ড্যামের কিন্তু আমাকে স্টেবিলিটি অ্যানালিসিস কিন্তু করতে পারবো, যে ড্যামটা স্টেবল না ড্যামটা স্টেবল না। ড্যামটা স্টেবল না সেটা কিসের ওপর ডিপেন্ড করে? পুরোপুরি কিন্তু তার স্ট্রাকচারাল ডাইমেনশনের ওপর কিন্তু ডিপেন্ড করে। দেখো কী বলছে, ওভার টার্নিং অ্যাবাউট দ্য টো, 2 নম্বর বলছে ক্লাসিং, 3 নম্বর হচ্ছে টেনশনস, 4 নম্বর হচ্ছে বাই শিয়ার ফেলিওর ইজ কল্ড স্লাইডিং। দ্য ফেলিওর মে অকার্স at the foundation's plane, at the base of the dams, or at any other plane or higher level. তাহলে আমার ফেলিওরটা কোথায় হতে পারে? নয় ফাউন্ডেশন প্লেনে হতে পারে, নয় আদার যে কোনো লেভেলে কিন্তু হতে পারে। এবার 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভার টার্নিং। আমরা দেখো ওভার টার্নিং নিয়ে ডিসকাশনটা করি। তাহলে এবার যেটা হেডিং দিচ্ছি সেটা হচ্ছে ওভার টার্নিং। ওভার টার্নিং কার রেসপেক্টে? অ্যাবাউট টু। আমরা প্রথম দিনই দেখেছিলাম একটা ড্যামের কোনটাকে টো বলা হয়, কোনটাকে হিল বলা হয়। কি বলছি দেখো, if the resultant of all the forces acting on the dam at any of its sections is passes outside, the dam shall rotate overturn about the toe. তাহলে কখন একটা ড্যাম টো এর রেসপেক্টে রোটেট করবে? দ্য রেজাল্টেন্ট অফ দ্য অল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ড্যাম at any of its sections passes outside, the dam shall rotate overturn about the toe. But actually dam fails much earlier by compressions, and the ratio of the overturning moments is 8 times. The ratio of the overturning moments about toe anti-clockwise to the overturning moments about to clockwise is called the factor of safety against overturning. This value will be 2 to 3. তাহলে কি বলতে চাইলো এখানে? তাহলে আমার একটা ওভারটার্নিং অ্যাবাউট টু মানে কখন বলছে? আমার সাপোজ এটা একটা গ্র্যাভিটি ড্যাম, এটা হচ্ছে একটা গ্র্যাভিটি ড্যাম। গ্র্যাভিটি ড্যামে আমার আগের দিন দেখেছি আমাদের কী কী ফোর্স কাজ করছে। গ্র্যাভিটি ড্যামে ফার্স্ট আমাদের ফোর্স কাজ করছে এখানে ওয়াটার ফোর্স ডব্লু। এখানে আমার কি কাজ করছে? এটাকে পি ডব্লু যদি দিই, এটা গ্র্যাভিটি ওয়েট কাজ করছে, ওয়েট অফ দ্য ড্যাম। আরও সব বিভিন্ন ফোর্স আছে। বলছে এদের যদি এদের রেজাল্ট্যান্ট কী হবে? এদের রেজাল্ট্যান্ট এইটা হবে, এরকমভাবে রেজাল্ট্যান্ট কাজ করবে। আর বলছে এই রেজাল্ট্যান্ট যদি বডির বাইরে চলে যায় তখনই কিন্তু এটা আমার ওভারটার্ন করে যাবে। কার রেসপেক্ট করবে? টো এর রেসপেক্টে। জিনিসটা কী হবে? জিনিসটা আমার এরকম উল্টে পড়ে যাবে, টো এর রেসপেক্টে কিন্তু ওভারটার্ন করে যাবে। তাহলে কী বলছে এখানে? দ্য রেজাল্ট্যান্ট অফ অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ড্যাম at any of its sections passes outside, the dam shall rotate the overturn about the toe. But actually dam fails much earlier by compression. যখন এটা হবে তখন সে কিন্তু সেই কম্প্রেশন আগেই ফেলিয়ার করে যাবে, যে ক্রাসিং যেটা। বাট এইটাকে আমি কী করে করবো? এই যে স্টেবিলিটি অ্যানালিসিস, ওই স্টেবিলিটি অ্যানালিসিসের সময় এখানে একটা ফ্যাক্টর অফ সেফটি আমার বার করতে হবে। ফ্যাক্টর অফ সেফটি মানে কি? ইকুয়ালস টু হচ্ছে ওভারটার্নিং মোমেন্ট বাই রেজিস্টিং মোমেন্ট বাই হচ্ছে আমার ওভারটার্নিং মোমেন্ট। পরীক্ষায় কোশ্চেন দেয় যে আমাদের ফ্যাক্টর অফ সেফটি কত রাখতে হয়। ফ্যাক্টর অফ সেফটি ওভারটার্নিংয়ের রেসপেক্টে 2 থেকে 3, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন দেবে কিন্তু এমসিকিউ কোশ্চেন্স, যে গ্র্যাভিটি ড্যামের ফ্যাক্টর অফ সেফটি আমাদের কত থাকে? 2 থেকে 3। ফ্যাক্টর অফ সেফটি মানে কি? রেজিস্টিং মোমেন্ট বাই ওভারটার্নিং মোমেন্ট। রেজিস্টিং মোমেন্ট কার রেসপেক্টে? টো এর রেসপেক্টে। দেখো ড্যামটাকে কে রেজিস্ট করতে চাইবে? ওয়েট। এই রেজাল্ট্যান্ট ফোর্স কী চাইছে? এদিকে ঘুরিয়ে দিতে, ক্লকওয়াইজ ঘোরাতে। আর এই ওয়েটটা কী চাইবে? ড্যামটাকে আমাকে এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে। তাহলে টো এর রেসপেক্টে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট পাবো। তাহলে রেজিস্টিং মুভমেন্ট মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, আর ওভারটার্নিং মুভমেন্ট হচ্ছে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট।
ঠিক আছে, এটা যখন আমরা স্টেবিলিটি অ্যানালিসিস করবো তখন ডিটেলসে ডিসকাশন করবো, জাস্ট এটুকু বলে রাখি। তাহলে ওভারটার্ন কখন করবে? যখন আমার রেজাল্ট্যান্ট ফোর্স উইল পাস থ্রু দ্য আউটসাইড অফ দ্য ড্যাম, তখনই কিন্তু আমার ওভারটার্নটা হবে, বাট ওভারটার্নের আগে কিন্তু সে ক্রাসিংয়ে ফেল করে যাবে। তারপর আসছে ক্রাসিংটা পরে আসছি। নেক্সট আসি হচ্ছে স্লাইডিংটা কি আমি আগেই বললাম। তাহলে 1 নম্বর গেল হচ্ছে ওভারটার্ন, বি হচ্ছে স্লাইডিং, স্লাইডিং মানে কি? বুঝতেই পারছি যে ড্যামটা আমার স্লাইড করে যাবে, মানে জাস্ট মুভ করে যাবে। এটা যদি হয় কী করছে, জাস্ট এখান থেকে এরকম স্লাইড করে যাবে। তাহলে এই যে স্লাইড করে যাচ্ছে, আমরা কখন একটা মেজে দিয়ে যেতে যেতে হড়কে বেরিয়ে যাই? যারা দেখছো কমেন্ট করে জানাও দেখি, আমরা কখন একটা মেজে দিয়ে যেতে যেতে হড়কে চলে যাই? সাপোজ কোনো একটা রাস্তা দিয়ে হাঁটছি, স্লিপ কখন আমরা খেয়ে যাই? কোন সিচুয়েশান হলে আমরা স্লিপ খেয়ে যাই? যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো বা আমাদের ক্লাসটা করছো তারা কমেন্ট করো, কোন কন্ডিশানে হলে আমার স্লাইড করে যায়? এনিওয়ান? যখন আমার ফ্রিকশনাল ফোর্সটা যখন কম হয়ে যায়, যখন আমার বেসের যে ফ্রিকশনাল ফোর্স সেটার থেকে যখন আমার এই হরিজেন্টাল ফোর্সটা যখন বেশি হয়ে যায়, সো স্লাইডিং কখন ইট অকার্স when frictional force at base is less than the horizontal force। এই যে আমাদের জুতোতে কেন বিট দেওয়া হয়, জুতোর নিচেগুলো দেখবে যে জুতোর বিট যত বেশি সে কিন্তু ততটা স্লাইডিং হয় না। তার কারণ কি? তার ফ্রিকশনাল ফোর্সে যাতে আমার বেশি করা যায়, আমার হরিজেন্টাল ফোর্স যেটা হচ্ছে তার থেকে আমাকে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে। সেটা যদি হয় তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? আমার এদিকে হরিজেন্টাল ফোর্স কাজ করছে, এটাও কি হরিজেন্টাল ফোর্স, আর ফ্রিকশনাল ফোর্স এর এগেনস্টে কাজ করবে এদিকে। ঠিক আছে, এইটার ভ্যালু যখন আমার বেশি হয়ে যাবে তখন আমার হরিজেন্টাল ফোর্স যখন বেশি হবে তখন স্লাইডিং করে যাবে, ফ্রিকশনাল ফোর্স যখন বেশি হবে তখন স্লাইডিং করবে না। দেখো কী বলেছে এবার, স্লাইডিং উইল অকার্স নেট হরিজেন্টাল ফোর্স সামেশন এইচ অ্যাবভ দ্য এনি প্লেন অফ দ্য ড্যাম অর দ্য বেস এক্সিডস দ্য ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ডেভেলপ অ্যাট দ্য লেভেল। তাহলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স যখন করে যাচ্ছে তখনই কিন্তু আমার নেট হরিজেন্টাল ফোর্সটা তখনই আমার স্লাইডিংটা হচ্ছে। দ্য ফ্রিকশনাল ডেভেলপ বিটুইন দ্য টু ফেজেস মিউ সামেশন অফ ভি। আমরা কি জানি যে ফ্রিকশনাল ফোর্স কি হয়? ফ্রিকশনাল ফোর্স F equals to মিউ ইন্টু এন। এবার এন মানে কি? নর্মাল রিয়াকশন, সেখানে আমি ওয়েট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এক যে একটা বডি ছিল, কনসিডার করো না, আমার এখানে আমার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে ফ্রিকশান কাজ করছে, তাহলে আমাদের এফ প্রপোর্শনাল টু কী ছিল? এন। ফ্রিকশনাল ফোর্সটা নর্মাল রিয়াকশানের সাথে আমার প্রপোর্শনাল, তাহলে এফ সমান সমান কী হলো? মিউ ইন্টু এন। এবার এই এন ইকুয়ালস টু কী লিখতে পারি? ডব্লু। তাহলে এখানে যেটা লিখবো সেটা হচ্ছে মিউ ইন্টু সামেশন অফ ডব্লু। ঠিক আছে, তাহলে আমার ফ্রিকশনাল ফোর্স যেটা হচ্ছে সামেশন অফ ডব্লু না লিখে এটা ভি হবে, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস। এখানে শুধু ওয়েট কাজ করছে না, আপলিফট প্রেসার কাজ করছে, ওয়েট কাজ করছে। ঠিক আছে, সেই জন্য এটা সামেশন অফ ভি। ভি ইজ ইকুয়াল টু কি? অল ভার্টিক্যাল ফোর্সেস, অল ভার্টিক্যাল ফোর্সেস।
তাহলে এবার এইটা ফর নো স্লাইডিং কন্ডিশনটা কি? নো স্লাইডিং কখন হবে? যখন এক্সটার্নাল হরিজন্টাল ফোর্স, এই যে সামেশন অফ এইচটা, এর ভ্যালুটা যখন মিউ সামেশন অফ ভি এর থেকে যখন কম হবে, লেস দেন 1। তার মানে কি বুঝতে চাইছি? তাহলে ফর নো স্লাইডিং, স্লাইডিং যখন আমার হবে না, তখন কি বলতাম আমি? যে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা, যে মিউ সামেশন অফ ভি, এর ভ্যালুটা কার থেকে বড় হবে? এর ভ্যালুটা আমার ফ্রিকশনাল ফোর্স বা আমার হরিজন্টাল ফোর্স তার থেকে হচ্ছে আমার ছোটো হতে হবে। এইচটা কি? সামেশন অফ এইচ, সামেশন অফ এইচ অল হরিজন্টাল ফোর্সেস। তাহলে এবার এটা যদি বড় হয়, তাহলে সামেশন অফ এইচ ডিভাইডেড বাই মিউ সামেশন অফ ভি, এর ভ্যালুটা কি হবে? 1 থেকে কম হতে হবে। তাহলে এটা যদি 1 থেকে যদি কম হয়, তখনই আমার স্লাইডিং হবে না, তাই তো? হরিজন্টাল ফোর্সের ভ্যালুটা সামেশন অফ এইচ ডিভাইডেড বাই মিউ সামেশন অফ ভি ইজ লেস দেন 1, তখনই হচ্ছে আমার নো স্লাইডিং। এবার যেটা আসছে সেটা হচ্ছে আমাদের টেনশন ক্র্যাকিং। টেনশন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আছে টেনশন ক্র্যাকিং। সি, এটা হচ্ছে টেনশন। এটা আবার জিনিসটা কি? টেনশন ক্র্যাক। এখন তো যেটা দেখলাম, একটা ওভারটার্ন দেখলাম, একটা স্লাইডিং দেখলাম। টেনশন ক্র্যাক জিনিসটা কি? ড্যামের মধ্যে আবার টানাটানি কোথায় আসছে? ড্যামের বডির মধ্যে টানাটানি আবার কোথায় আসছে? দেখো কি বলছে, masonry and concrete gravity dams are usually designed such a way that no tension is developed anywhere because these materials cannot withstand the structural tensile stress. আমাদের গ্র্যাভিটিটা মেনলি কী দিয়ে বানানো হচ্ছে? কংক্রিট দিয়ে বানানো হচ্ছে। এবার যেহেতু কংক্রিট দিয়ে বানানো হচ্ছে, আমরা কী জানি? কংক্রিট হচ্ছে আমাদের টেনশন নিতে পারে না। কংক্রিট কী নেয়? কম্প্রেশন নেয়। তাহলে সেখানে তো টেনশন জেনারেট হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না, মানে সে নিতে পারবে না। টেনশন ক্র্যাকিং কেন বললাম? কারণ টেনশন পড়লেই সেটা ক্র্যাক হয়ে যাবে। কারণ কি? কংক্রিট হচ্ছে আমার ব্রিটিল মেটেরিয়াল। কংক্রিট ব্রিটিল মেটেরিয়াল কী করে টেনশন নেবে? সেটাই বলছি, দেখো ফার্স্ট লাইনে, মেসোনারি অ্যান্ড কংক্রিট গ্র্যাভিটি ড্যামস আর ইউজুয়ালি ডিজাইনড ইন সাচ এ ওয়ে দ্যাট no tension is developed anywhere because these materials cannot withstand the sustain the tensile stresses and it subjected to such stresses this material may finally crack. তাহলে এখানে আমি ফার্স্ট টেনশন ক্র্যাকিং কথাটা বললাম কেন? টেনশন ক্র্যাকিং বলার উদ্দেশ্যই হচ্ছে যে কংক্রিট আমার টেনশন নিতে পারছে না। কংক্রিট আমার কি নেয়? ব্রিটিলনেস, কম্প্রেসিভ ফোর্স নেয়। ফলে যখনই আমার সেখানে টেনশনটা আমার পড়ছে, তখনই সঙ্গে সঙ্গে কী হয়ে যাচ্ছে? ক্র্যাক জেনারেট করছে। সেজন্য এটা বলা হচ্ছে টেনশন ক্র্যাক। However, the achieving economy, the certain amount of the tensions may be permitted under the worst loading conditions. তাহলে আমাকে দেখো, এখনকার দিনে যে ক্রিকেট খেলা হচ্ছে, সব থেকে বেস্ট কোন প্লেয়ারগুলো বলতে? যারা অলরাউন্ডার হয়, তারা হচ্ছে একদম বেস্ট হয়, ব্যাটও করতে পারে, বলও করতে পারে। তাহলে যে বল করতে পারে, মানে এখন ম্যাক্সিমাম মানে ফেভার করা হয় কি, যে কেউ যেন অলরাউন্ডার, সবই যেন করতে পারে। তাহলে এই যেমন কংক্রিট আমার টেনশন জেনারেট করতে পারছে না, নিতে পারছে না, সেটা একটা বাজে ব্যাপার হচ্ছে। তাহলে আমরা সবসময় চাইবো কি, যাতে কংক্রিট টেনশনটা নিতে পারে। However, for the achieving economy, the certain amount of the tensions may be permitted under the worst conditions. তাহলে হচ্ছে আমাদের এমন কিছু করতে হবে যাতে কংক্রিটটা আমার কিছুটা ওটা টেনশন নিতে পারে আন্ডার দ্য ওর্স্ট কন্ডিশন, সব থেকে খারাপ পরিস্থিতিতে। And this may be permitted because the fact such that worst loading conditions shall occur only the momentary or little time. মানে আমাদের ওর্স্ট কন্ডিশন কি মানে একটা মানুষের খারাপ সময় সারা জীবন ধরে চলে? কখনোই চলে না। সেই যদি মানে খারাপ সময় যে চলতে থাকে, সে ফেল করে শেষ হয়ে যাবে। একটা মানুষের খারাপ সময় কখনো চলতে পারে না, তেমনই একটা ড্যামেরও ওর্স্ট কন্ডিশন কিন্তু কন্টিনিউশন হতে পারে না, খুব অল্প সময়ের জন্য হতে পারে। তো এবং সেই অল্প সময়ের জন্য যাতে সে ক্যারি করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। The maximum permissible tensile stress of the high concrete gravity dams under the worst loading conditions may be taken as the 500 kN/meter square. And in order to ensure that the no tensions developed anywhere, we must P mean is most equal to the 0. এটা অ্যানালিসিসের পার্ট, ঠিক আছে? এটা আমি অ্যানালিসিস যখন করাবো তখন আমি বলবো।
তাহলে একটা জিনিস জেনে রাখো যে আমার টেনশনটা কখন জেনারেট করছে, কারণ কংক্রিট তো টেনশন নিতে পারে না, কংক্রিট কম্প্রেশন নেয়। তাহলে যখন আমার টেনশন যখন পড়ছে, টেনশন আসতেই পারে, কারণ যে কোনো একটা জিনিসের যখন সেখানে মোমেন্টের কনসেপ্ট চলে আসছে, মোমেন্ট আসা মানে সেখানে একদিকটা কম্প্রেশনের টেনশন আসবে। তাহলে আমাকে এমন একটা জিনিস করে রাখতে হবে যে আমাদের যেন ওটস কন্ডিশনে সে কিছুটা হলেও টেনশনটা নিতে পারে। ঠিক আছে, নেক্সট যেটা আসছে, যেটা হচ্ছে আমাদের ডি, হচ্ছে কম্প্রেশনস। কম্প্রেশনস অর ক্রাসিং। কম্প্রেশন or ক্রাসিং। কম্প্রেশনস অর ক্রাসিং বলতে গেলে কী বোঝাচ্ছে? তাহলে মেনলি 4 রকমভাবে ফেল হচ্ছে। একটা হচ্ছে ওভারটার্ন করে যেতে পারে, ড্যাম উল্টে যেতে পারে, নাহলে ড্যাম হচ্ছে হড়কে চলে যেতে পারে, স্লাইড করে চলে যেতে পারে, নাহলে আমার টেনশন ক্র্যাক জেনারেট করতে পারে, অথবা কম্প্রেশন অর ক্রাসিং। এটা কখন হতে পারে? যখন হচ্ছে মেটেরিয়াল কোয়ালিটি পুয়ার। মেটেরিয়াল কোয়ালিটি পুয়ার, যখন আমার মেটেরিয়াল কোয়ালিটি পুয়ার হয়ে যায়, তখন একটা ড্যাম আমার ক্রাস্ট হয়ে যাচ্ছে, কম্প্রেসড হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আমরা বলছি যে কম্প্রেশন নিতে পারে, টেনশন নিতে পারে না, ঠিক আছে, ওকে, টেনশন নিতে পারলো না, সে ক্র্যাক জেনারেট করলো, ওকে, অসুবিধা নেই। বাট আবার কম্প্রেশনে ক্রাসিং হয়ে যাচ্ছে কেন, ফেল করে যাচ্ছে কেন? যখন কম্প্রেশন লোড পড়ছে, যখন এখানে আমার কম্প্রেশন লোড আসছে, তখন সেখানে কী হয়ে যাচ্ছে, মেটেরিয়াল কোয়ালিটি যদি না ভালো থাকে, সে কিন্তু কম্প্রেশনটাও জেনারেট করতে পারবে না, তখন আমার কী হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে। দেখো কী বলেছে এখানে এবার, compressions or crashing. The dam may fail when by the failure of its materials, that is compressive stresses produced exceeds the allowable stress, and the dam material may get crushed, and the vertical direct distributions at the base of the given equation, direct stress plus bending stress. এটা তো আমি পরে আসছি। তাহলে মেনলি আমার কী হলো, কম্প্রেশন আর ক্রাসিংস, যেখানে কী হতে পারছে, আমার মেটেরিয়ালের জন্য, পুয়ার কোয়ালিটি মেটেরিয়ালের জন্য, fails of its materials, that is compressive stresses produced may be exceeds the allowable stresses, and the dam material may get crushed. তাহলে এখানে compressive stresses exceeds the allowable stress. Compressive stresses exceeds the allowable stresses. এটা যখনই হচ্ছে, তখন কী হবে, আমার ড্যামটা আমার ক্রাশ করে যাচ্ছে। তাহলে যে কোনো গ্র্যাভিটি ড্যাম আমাদের কত রকমভাবে ফেল করতে পারে? 4 রকমভাবে করতে পারে: ওভারটার্নিং, স্লাইডিং, টেনশনিং, আর একটা হচ্ছে কম্প্রেশন অথবা ক্রাসিং। এবার আমরা যেটা আসছে সেটা হচ্ছে স্টেবিলিটি অ্যানালিসিস। এবার আমরা এই যে ফর্মুলাগুলো সব দেখব, কী কী ব্যাপার হচ্ছে। স্টেবিলিটি অ্যানালিসিস, তাহলে এতক্ষণ আমরা যেটা নিয়ে ডিসকাস করলাম, সেটা কী নিয়ে ডিসকাস করলাম? যেটা হচ্ছে ফেলিওর। এবার যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্টেবিলিটি অ্যানালিসিস। তাহলে যে কটা আমার ফেলিওর হচ্ছে, সেই কটাকে নিয়েই কিন্তু আমার স্টেবিলিটি অ্যানালিসিস করতে হবে, যে একটা ড্যাম আমার কখন স্টেবল থাকবে এবং কখন আমার আনস্টেবল থাকবে। কখন একটা ড্যামের উপর ভরসা রাখতে পারবো যে না, ড্যামটা ঠিকঠাক বেঁচে যাবে, আর একটা কখন ড্যামের উপর ভরসা রাখতে পারবো না, যখন ড্যামটা আমার ঠিকঠাক কাজ করবে না। তাহলে ফার্স্ট 1 নাম্বার দিয়ে আসছে ওভারটার্নিং। 1 নাম্বার হচ্ছে ওভারটার্নিং, খুব ইম্পর্টেন্ট জায়গাটা, হ্যাঁ, ওভারটার্নিং অ্যাবাউট টু।
ওভারটার্নিং অ্যাবাউট টু। তাহলে এখানে ফ্যাক্টর অফ সেফটি কী হবে? আর প্রত্যেকটাই কিন্তু আমাদের ফ্যাক্টর অফ সেফটিতে রিপ্রেজেন্ট করা হবে। ওভারটার্নিংও ফ্যাক্টর অফ সেফটি, স্লাইডিংও ফ্যাক্টর অফ সেফটি, ক্রাসিংও ফ্যাক্টর অফ সেফটি, টেনশনও ফ্যাক্টর অফ সেফটি। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা ড্যাম প্রোফাইল আমার ড্র করতে হবে। তাহলে দেখো, যখন আমরা এই ওভারটার্নিং অ্যাবাউট টু করছি, তাহলে এখানে কী কী দেখতে পাচ্ছি? ক্যাপিটাল এইচটা হচ্ছে হাইট, বিটা ক্যাপিটাল বি দিয়ে দিই, উইথ অফ দ্য ড্যাম, একটা ওয়েট অফ দ্য ড্যাম কাজ করছে, আর একটা হচ্ছে আমার ওয়াটার ফোর্স কাজ করছে, ঠিক আছে? তাহলে ওভারটার্নিং অ্যাবাউট টু যখন হচ্ছে, তখন ফ্যাক্টর অফ সেফটি মানে কি দেখেছি? ফ্যাক্টর অফ সেফটি ইকুয়ালস টু যে রেজিস্টিং মোমেন্ট about toe divided by overturning moment about toe. তাহলে রেজিস্টিং মোমেন্ট অ্যাবাউট টো কি দেখতে পাচ্ছি? রেজিস্টিং মোমেন্ট কে করবে? এটা হচ্ছে আমার টো, ওয়েট এইটা, তাই তো, ওয়েট অফ দ্য গ্র্যাভিটি ড্যাম। আর ওভারটার্ন কী করবে? তাহলে রেজিস্টিং মোমেন্ট ফার্স্ট আছে ওভারটার্নিং মোমেন্ট, যে এইটা আমার টোটাল ফোর্সটা কোথায় কাজ করে? h/3-তে। এখান থেকে ডিস্টেন্সটা কত হয়? h/3। তাহলে ওভারটার্নিং মোমেন্ট মানে কি? এইটার রেসপেক্টে মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এইটা হচ্ছে আমার ফোর্সটা, আর ডিস্টেন্সটা তো কত? h/3। তাহলে ওভারটার্নিং মোমেন্ট ইকুয়ালস টু w ইন্টু h/3। এটা হচ্ছে আমার ওভারটার্নিং মোমেন্ট। আর আর রেজিস্টিং মোমেন্টটা কী হবে? রেজিস্টিং মোমেন্ট ডব্লু, সেটা কোটা দিয়ে পাস করবে? এটা হচ্ছে ওয়েট অফ দ্য গ্র্যাভিটি ড্যাম, ডব্লু ভি সাফিক্সে দিয়ে দিই, ওয়েট অফ দ্য গ্র্যাভিটি ড্যাম ডব্লু ভি। এটা কোথা দিয়ে পাস করবে? এটাকে পি দিয়ে দিই, ঠিক আছে? এটা পি দিই, তাহলে নাহলে গুলিয়ে যাবে। এটা হচ্ছে আমার পি ওয়াটার ফোর্স, পি ইন্টু h/3, আর এটা ডব্লু ভি ইন্টু আমার b/2। টোটাল উইথ এটা ওয়েটটা কোন দিক দিয়ে পাস করবে? হাফ অফ এ দিয়ে। তাহলে আমাদের এই ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা, যেটা হচ্ছে ডব্লু ভি ইন্টু b/2 ডিভাইডেড বাই পি ইন্টু h/3
এর ভ্যালুটা কী হবে আমার 2 থেকে 3 হতে হবে, 2 to 3, মানে আমাদের 2 কনসিডার করা হয়। ওভারটার্নিংয়ের ভ্যালু কত কনসিডার করা হচ্ছে 2, তাহলে 2 যদি হয়ে যায় তাহলে সেটা আমার সেফ থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ওভারটার্নিং। এবার আসছে আমাদের স্লাইডিং, মানে এগুলো মোটামুটি ওখানে আমরা ডিসকাস করে নিয়েছি যখন ফেলিওরে ডিসকাস করলাম। এবার আসছে স্লাইডিং। স্লাইডিং আমরা তখনই দেখলাম যে স্লাইডিংয়ের ফ্যাক্টর অফ সেফটিটা কী ছিল, স্লাইডিংয়ে ফ্যাক্টর অফ সেফটি ছিল ফ্যাক্টর অফ সেফটি ইকুয়ালস টু আমার কী হবে, ওপরে কী হবে, যেমন রেজিস্টিং মুভমেন্ট ছিল, এটার ক্ষেত্রে কী হবে, রেজিস্টিং ফ্রিকশনাল ফোর্স, রেজিস্টিং ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই রেজিস্টিং ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই কী হবে, নেট হরিজন্টাল ফোর্স। এর ভ্যালুটা কত টাকা হয় 1.5 থেকে 2, ঠিক আছে। তাহলে স্লাইডিংয়ের এগেনস্টে ফ্যাক্টর অফ সেফটি কত হয় 1.5 থেকে 2, ওভারটার্নিংয়ের এগেনস্টে কত হয় 2 থেকে 3। তাহলে এবার হরিজন্টাল ফ্রিকশনাল ফোর্স কী করে পাবো, যেটা হচ্ছে আমাদের দেখলাম যে মিউ সামেশন অফ ভি, এটা করে পেয়ে যাচ্ছে নেট ফ্রিকশনাল ফোর্সটা, আর হরিজন্টাল ফোর্সটা কী পাচ্ছে সামেশন অফ এইচ, যা আছে আর কি। তাহলে আমার এফওএস ইকুয়ালসটা হচ্ছে এইটা। এই দুটো আমরা দেখলাম যখন ফোর্স ডিসকাশন করলাম, সেখানে নিয়ে আমরা দেখেছি। বাট এখানে আরেকটা ব্যাপার আছে, ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট স্লাইডিং মিউ ভি সামেশন অফ এইচ, এই ভ্যালুটাকে আমার একের থেকে বেশি হতে হয়। ইন লো ড্যাম দ্য safety against the sliding should be checked only for the friction, but in high dams for economical designs the shear strength in the joint, which is additional shear resistance, must also be considered. If the shear resistance of the joint is also considered, then the equation of factor of safety against sliding is measured by shear frictional factor. shear frictional factor, তাহলে shear frictional factor কার জন্য করা হয়, হাই ড্যাম। লো ড্যাম হাই ড্যাম কি পরে আসছি, এটা কার জন্য হাই ড্যাম। তখন কি হচ্ছে, জাস্ট এর সাথে বি কিউটা আমার অ্যাড হয়ে যাবে, যে শিয়ার স্ট্রেংথটা। বিটা কি আমার উইথ অফ দ্য ড্যাম, আর কিউটা হচ্ছে অ্যাভারেজ শিয়ার অফ দ্য জয়েন্ট, যেটা কত ধরা হয় 1400 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে ফর এটা কার জন্য, ফর লো গ্র্যাভিটি ড্যাম, ফর লো গ্র্যাভিটি ড্যাম। আর ফর হাই গ্র্যাভিটি ড্যাম, ফর হাই গ্র্যাভিটি ড্যাম তখন সেখানে কি আসছে এসএফএফ। এসএফএফ এর পুরো কথা কি, শিয়ার ফ্রিকশন ফ্যাক্টর ইকুয়ালস টু হচ্ছে, এটা যেমন ছিল সেরকম তো রইলই, মিউ সামেশন অফ ভি ডিভাইডেড বাই সামেশন অফ এইচ, এর সাথে কি অ্যাড হয়ে যাচ্ছে শুধুমাত্র প্লাস বি ইন্টু কিউ। তাহলে এসএফএফটা কি, এসএফএফ যেটা হচ্ছে শিয়ার ফ্রিকশন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এখানে কি অ্যাড হয়ে গেল, বিটা হচ্ছে উইথ অফ দ্য ড্যাম, আর কিউটা হচ্ছে অ্যাভারেজ শিয়ার অফ দ্য জয়েন্ট। তাহলে বিটা কি, বি হচ্ছে উইথ অফ ড্যাম আর কিউটা হচ্ছে অ্যাভারেজ
অ্যাট দ্য জয়েন্ট। এই ফর্মুলাগুলো লাগবে যখন অঙ্ক করবো, তখন কিন্তু সেখানে আমাদের লাগবে। যখন আমাদের একটা ড্যামের যখন স্টেবিলিটি অ্যানালিসিস যখন পরেই যে অঙ্কটা যখন করবো, তখন কিন্তু আমাদের ব্যাপারটা লাগবে। তাহলে আমাদের কী গেল, স্লাইডিং হয়ে গেল। এবার আসছে টেনশন ক্র্যাকিং আর কম্প্রেশন। নেক্সট আসছে টেনশন ক্র্যাকিং। যেটা হচ্ছে টেনশন ক্র্যাকিং। টেনশন ক্র্যাকিংটা কি আমি বলেই দিলাম, যে তখন যে আমাদের কংক্রিট কম্প্রেশন নিতে পারছে না, নিতে পারে না, টেনশন নিতে পারে আর টেনশন উইক হয়, তাহলে ফলে যখন এই যে মোমেন্টের যখন কনসেপ্ট চলে আসে, তার মানে সেখানে একটা কম্প্রেশন একটা টেনশন তৈরি হবে। এবার যখনই টেনশন সেখানে তৈরি হচ্ছে, তার মানে সেখানে আমার ক্র্যাক একটা জেনারেট করবে। সেটাকে আটকাতে গেলে আমাদের কী করতে হবে এখানে, সেটাই দেখা যাক কী হয়। তাহলে আমাদের মেনলি যে দুটো কারণে ফেলিওর হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ওভারটার্নিং আর একটা হচ্ছে স্লাইডিং, সে দুটো হলো। এবার টেনশনটাও হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, টেনশন আর হচ্ছে ক্রাসিং। টেনশন ক্র্যাক কী বলছে, একটা হচ্ছে পি ম্যাক্স, একটা হচ্ছে পি মিন। এইটাকে জানতে গেলে আগে আমাকে যেটা জানতে হবে, যেটা হচ্ছে এই যা, যখন আমাদের একটা জিনিসে ডিরেক্ট স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস দুটোই কাজ করে, সাপোজ আমাদের এই একটা বিম আছে, বিমের মধ্যে কী হলো, আমার লোড পড়ছে, বিমের মধ্যে আমার কি হচ্ছে, লোড পড়ছে, তখন আমরা কি করি, বেন্ডিং স্ট্রেস নিয়ে কাজ করি। বেন্ডিং স্ট্রেস মানে কি, এটা হচ্ছে সাপোজ আমাদের সিম্পলি সাপোর্টের যদি বিম হয়, এখানে লোড পড়লে আমার কী হবে, জিনিসটা আমার এরকমভাবে ডিফ্লেক্ট করবে, তখন সেখানে আমার বেন্ডিং স্ট্রেস জেনারেট করবে, সেটা হচ্ছে M/I = σ/y। ঠিক আছে, তাহলে সিগমা = কি, My/I। ঠিক আছে, দিস ইজ হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেস। বাট যখন আবার প্রি স্ট্রেস যদি আমরা কনসিডার করি, প্রি স্ট্রেসে কী হয়, এখান থেকে একটা লোড পড়ে, তাই তো, আগে থেকে একটা স্ট্রেস জেনারেট করি, এখান থেকে একটা হচ্ছে আমাদের লোড জেনারেট করছে, তখন এখানে আবার একটা কী কাজ করছে, যেমন ডিরেক্ট স্ট্রেস কাজ করছে। ডিরেক্ট স্ট্রেস মানে কি, যেটা হচ্ছে অ্যাক্সিয়ালি পড়ছে, আর বেন্ডিং স্ট্রেস মানে কি, যেটা ট্রান্সভার্সলি পড়ছে। তাহলে আমার এইখানে ক্ষেত্রে আমার কি হবে, a dam may fail এটা a vertical direct stress distributions at the base of the given equations। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে আমার ডিরেক্ট স্ট্রেস কাজ করে প্লাস বেন্ডিং স্ট্রেস কাজ করে। এখানে এই যে একটা ড্যাম প্রোফাইল যদি আমি দেখি, ড্যাম প্রোফাইল, ড্যামের মধ্যে কী কী কাজ করছে, একটা ডিরেক্ট স্ট্রেসও কাজ করবে, একটা হচ্ছে বেন্ডিং স্ট্রেসও কাজ করবে। ডিরেক্ট স্ট্রেস কী করে পাই আমরা, ডিরেক্ট স্ট্রেস যেটা হচ্ছে P/A করলেই হচ্ছে ডিরেক্ট স্ট্রেস পেয়ে যাবে। এটা যদি P হয়, যদি আর ক্রস সেকশন এরিয়া যদি A হয়, তাহলে P/A করলে হচ্ছে আমরা ডিরেক্ট স্ট্রেস পেয়ে যাবো। আর বেন্ডিং স্ট্রেস কী করে পাবো, বেন্ডিং স্ট্রেস যেটা হচ্ছে My/I। এবার M মানে তোমার যদি মোমেন্ট হয়, সেটা P/E যা যেরকমভাবে লেখা যায়, P × এসেন্ট্রিসিটি Y/I। এবার এইখানে জিনিসটা কীরকমভাবে কাজ করছে সেটা আমায় দেখতে হবে। The vertical direct stress distribution at the base is given equations। তাহলে একটা ড্যামের নিচে, একটা ড্যামের বেসেতে কী কী কাজ করে, ডিরেক্ট স্ট্রেস প্লাস বেন্ডিং স্ট্রেস। ভার্টিক্যাল স্ট্রেস ডিস্ট্রিবিউশনস, ভার্টিক্যাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন at the base, vertical stress distribution at the base কি হয়, P equals to direct stress plus bending stress, direct stress plus bending stress। ডিরেক্ট স্ট্রেসটা কার জন্য হবে, এই যে ভার্টিক্যালি লোডটা আমার পড়ছে ওয়েট, তাই তো, বেস, এইটা তো বেস, এই বেসের ডিরেক্ট স্ট্রেস মানে কি, ভার্টিক্যাল ফোর্স বাই এরিয়া,
আর বেন্ডিং স্ট্রেস কার জন্য হবে? যে হরিজন্টাল ফোর্সটা কাজ করছে তার জন্য। তাহলে ডিরেক্ট স্ট্রেস মানে হচ্ছে সামেশন অফ ভি বাই বি, সামেশন অফ ভি বাই বি, সেটা হচ্ছে ডিরেক্ট স্ট্রেস। বিটা কি? ওয়েট অফ দ্য গ্র্যাভিটি ড্যাম, বিটা হচ্ছে উইথ অফ দ্য। তাহলে ব্যাপার হচ্ছে যে স্ট্রেস মানে তো ফোর্স বাই এরিয়া, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা কি করে হচ্ছে? আমার ফোর্স তো হচ্ছে নিউটন, বিটা হচ্ছে তো মিটার, তা নিউটন পার মিটার হচ্ছে তো। আসছি পরে। এটা হচ্ছে পার মিটার লেন্থ, এখানে একটা পার মিটার লেন্থ কিন্তু অ্যাড হয়ে আছে, সেই জন্য সামেশন অফ ভি বাই বি হচ্ছে। প্লাস বেন্ডিং স্ট্রেস তাহলে কী হবে? সামেশন অফ ভি ইন্টু ই বাই ওয়াই বাই আই। সামেশন অফ ভি ইটা কি? মোমেন্ট, ভার্টিক্যাল ফোর্স ইন্টু এসেন্ট্রিসিটি। এবার এই এসেন্ট্রিসিটি মানেটা কি? মোমেন্ট আমার কখন জেনারেট করে? মোমেন্ট তখনই জেনারেট করে যখন আমার লোডটা আমার অ্যাক্সিয়ালি যখন হয় না। আমার এই যে সাপোজ এটা যদি হয়, আমার এটার যদি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস যদি এটা হয়, তাহলে যদি আমার লোড যদি এখানে অ্যাক্সিয়ালি লোড যদি পড়ে, আমার এখানে অ্যাক্সিয়ালি লোড পড়লাম, তাহলে কি কোনো বেন্ডিং তৈরি হবে? এখানে অ্যাক্সিয়ালি লোড দিচ্ছি, কোনো বেন্ডিং তৈরি হবে? কোনো বেন্ডিংই তৈরি হবে না। কেন? কারণ এটা অ্যাক্সিয়ালি লোডেড। অ্যাক্সিয়ালি লোড হলে ডিরেক্ট স্ট্রেস তৈরি হয়, এবং যখনই এটা আমার কিছুটা দূরে যে পড়বে, ওই যে কতটা দূরে চলে যাচ্ছে সেটা কি আমরা এসেন্ট্রিসিটি বলি। নিউট্রাল অ্যাক্সিসে কতটা দূরে যে আমার লোডটা পড়ছে, এই রকম যখনই আমার পড়বে, জেনারেট করবে, তখনই এ বি আমার কি করবে? এরকমভাবে বেন্ড করবে, তখনই এটা এরকমভাবে বেন্ড করবে। তাহলে এসেন্ট্রিসিটি মানে কি? নিউট্রাল অ্যাক্সিস থেকে যতটা দূরে যে আমার লোডটা পড়ছে, সেই যে ডিস্টেন্সে, সেটা কি হচ্ছে? এসেন্ট্রিসিটি। এবং আমরা মোমেন্ট মানে কি জানি? ফোর্স ইন্টু ডিস্টেন্স। আমরা কার রেসপেক্টে মোমেন্টটা দিয়েছি? নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে। ফোর্স কি পড়ছে? পি বা ভি, ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি? ই। তাহলে কি হয়েছে? ভি ইন্টু ই ইন্টু ওয়াই বাই আই। তাহলে এখান থেকে কি কমন নিতে পারি আমি? এবার একটা জিনিস দেখো, এই যে আমরা আই বাই ওয়াই, এটাকে তো এরকমভাবে লিখতে পারি, সামেশন অফ ভি বাই বি প্লাস সামেশন অফ ভি ই ডিভাইডেড বাই আই বাই ওয়াই। এবার আই বাই ওয়াই মানে কি জানি আমরা? হোয়াট ইজ আই বাই ওয়াই? আই বাই ওয়াইকে আমরা কি বলি? সৈকত, থ্যাংক ইউ। আই বাই ওয়াইকে আমরা কি বলবো? যেটা হচ্ছে সেকশন মডুলাস, জেড বলা হয়। তাহলে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য কত হয়? আই এর ভ্যালু কত হয়? বিডি কিউব বাই 12, আর ওয়াই মানে কত? ডি বাই 2, তার মানে দেখো বিডি স্কোয়ার বাই 6। ঠিক আছে, এখানে আমাদের কি লেখা হয়? বিডি স্কোয়ার বাই 6। তাহলে এখানে আমরা এটাকে এরমভাবে লিখতে পারি যে সামেশন অফ ভি বাই বি প্লাস সামেশন অফ ভি ইন্টু ই বাই জেড। তাহলে সামেশন অফ ভি বাই বি প্লাস সামেশন অফ ভি ইন্টু ই ডিভাইডেড বাই বি ডি স্কোয়ার, বা এখানে ডি তো হবে না, এখানে এইচ হবে। আমি এখানে এইচ রিপ্রেজেন্ট করছি হাইটটাকে, বি ইন্টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 6। তাহলে দেখো সামেশন অফ ভি বাই ইটা যদি কমন নিয়ে নিই, সামেশন অফ ভি বাই বি কমন নিলাম, তাহলে 1 প্লাস, এবার এই যে বেন্ডিং স্ট্রেসটা না, যখন বেন্ডিং স্ট্রেসটা করছি এটা কিন্তু প্লাস মাইনাস একসাথে হয়, শুধু প্লাস হয় না। কারণ আমাদের বেন্ডিং যখনই হয় তখন আমরা জানি এই যেমন এই দিকটা বেন্ডিং হয়েছে, এই সাইডটা আমার কি তৈরি হচ্ছে? এই সাইডটা হচ্ছে আমার কম্প্রেশন তৈরি হচ্ছে, আর এই সাইডটা কি হচ্ছে? টেনশন তৈরি হচ্ছে। তাহলে কম্প্রেশনের বেলা হচ্ছে আমরা পজিটিভ নেবো এবং টেনশনের বেলা হচ্ছে নেগেটিভ নেবো। তাহলে এখানে আমার যেটা করা হয় সেটা হচ্ছে প্লাস মাইনাস বেন্ডিং স্ট্রেস করা হয়, প্লাস মাইনাস ডিরেক্ট স্ট্রেস প্লাস মাইনাস বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, প্লাস মাইনাস সবই হচ্ছে প্লাস মাইনাস, কারণ যখন পজিটিভ হবে তখন প্লাস নেবো। তাহলে প্লাস কখন হচ্ছে?
কম্প্রেশনের বেলায়, আর মাইনাস কখন হচ্ছে? টেনশনের বেলায়। তাহলে সামেশন অফ ভি বাই বি এটা গেল। তাহলে সামেশন অফ ভি বাই বি যদি কমন নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকছে? 6E/h²। এইখানে কিন্তু আমার এই যে BH²6টা কিন্তু হবে না। কেন হবে না? কারণ দেখো আমি এটা বেসে বার করছি, তো একটা ড্যাম কীরকম হয়, এই হচ্ছে ড্যাম, এটা আমি 2D বডি দেখছি, তাই 3D বডিটা এরকম হবে, তাই তো? 3D বডিটা কীরকম হবে? এইরকম হবে। এই ব্যাপারটা হচ্ছে হাইটটা মানে কি, এর হাইট মানে কি এইটা এইচটা, বাট আমি কোনটা কনসিডার করছি? আমি কোনটা কনসিডার করছি? এখানেই আমি কনসিডার করছি, এইখানে এই জায়গাতে, ঠিক আছে? তাহলে এটা আমার স্কোয়ার যদি ক্রস সেকশন কনসিডার করি, এটাকে যদি স্কোয়ার ক্রস সেকশন কনসিডার করি, এবং যেহেতু এটা আমি পার ইউনিট, যেমন এখানে আমি বললাম যে স্ট্রেস মানে কি ভি বাই সামেশন অফ ভি বাই বি, এটা আমি পার মিটার লেন্থে কনসিডার করছি। তাহলে সামেশন অফ ভি মোমেন্ট ইন জেড মানে BD²/6, এইটা যেটা হওয়ার কথা ছিল, এইটা যেটা হয় এখানের ক্ষেত্রে যদি এটা আমার রেক্ট্যাঙ্গুলার হয়, তাহলে কী হবে? BQ/6 হবে, কারণ হাইটটা তো উপরে, আমি এইখানে কনসিডার করছি, হ্যাঁ এই জায়গাটার ক্ষেত্রে, আমি এইখানটার ক্ষেত্রে কনসিডার করছি, তাই তখন কী হবে? BQ/6। এবার যদি পার ইউনিট মিটারে যদি নিয়ে নিই, মানে আমার একটা বিকে আমি ইউনিট ধরে নিচ্ছি, এইটা হচ্ছে আমার ইউনিট 1 মিটার, তাই তখন এটা কী হয়ে যাবে? B²/6 হয়ে যাবে। তাহলে এখানে যখন আমি পুট করবো BH²6 হবে না, এটা হবে B²/6, B²/6। তাহলে নিচে আমার কি পড়ে থাকছে? এটা হচ্ছে বি পড়ে থাকবে শুধু, 6CB/B প্লাস মাইনাস। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। কি ব্যাপারটা কি হলো দেখো, আমরা ড্যামের বেসে কনসিডার করছি, তো এখানে লেখাই আছে, প্রথমেই লিখেছি যে ভার্টিক্যাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন অ্যাট দ্য বেস, সামেশন অফ ভি বাই বি পার মিটার লেন্থ, এটা হচ্ছে সামেশন অফ ভি বাই আই বাই ওয়াই, সামেশন অফ ভি বাই বি প্লাস মাইনাস সামেশন অফ ভি বাই আই বাই ওয়াই। তাহলে আমার আলটিমেট কি হচ্ছে যে পি ইজ ইকুয়াল টু সামেশন অফ ভি বাই বি 1 প্লাস মাইনাস 6E/B, ঠিক আছে? এইটা হচ্ছে আমার মেন টেনশানের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের একটা বেসে কি পরিমাণ স্ট্রেস আমার পড়ছে সেইটা। ই হচ্ছে এসেন্ট্রিসিটি অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য বেস, সামেশন অফ ভি হচ্ছে টোটাল ভার্টিক্যাল ফোর্স, বি হচ্ছে বেস উইথ। এবার এখানে এ হচ্ছে যে তাহলে আমার এখানে ডায়াগ্রাম দিতে হবে, ফিগার এ এটা ফিগার বি। যদি আমার হরিজেন্টাল ফোর্স যদি এদিকে কাজ করে, যখন আমার ওয়াটার আছে, ফুল ওয়াটার আছে, ভার্টিক্যাল ফোর্স নিচে কাছে, তখন রেজাল্টেন্ট এদিকে কাজ করবে। এটা হচ্ছে মিড পয়েন্ট, এটা B/2, এটা B/2। এখানে কী কী কন্ডিশন হতে পারে সেটাই দেখিয়েছে এখানে। তাহলে এদিকে পি মিনিমাম, এটা হচ্ছে পি ম্যাক্সিমাম, মানে টেনশন আমার জেনারেটই করছে না। এইখানে কি হচ্ছে, এদিকে পি মিনিমাম মানে টেনশন জেনারেট করছে, এদিকে কম্প্রেশনস। আবার এমন কন্ডিশন হতে পারে যখন সামেশন অফ এইচটা এদিকে কাজ করছে, যখন রেজাল্টেন্ট এদিকে কাজ করছে, তখন এদিকে পি ম্যাক্স, এদিকে পি মিন, এদিকে পি ম্যাক্স, এদিকে পি মিন, মানে এই চারটে কন্ডিশন কিন্তু আমার একটা হতে পারে। এটা ড্যামের ক্ষেত্রে যখন আমি
পিম্যাক্স পিমিন বার করবো। পিম্যাক্স মানে কি, যখন দুটোই কম্প্রেশন হচ্ছে তখন পিম্যাক্স, আর যখন একটা কম্প্রেশন একটা টেনশন হচ্ছে তখন সেটা হচ্ছে পিমিন। কি বলছে, দ্য ম্যাক্সিমাম স্ট্রেস পিম্যাক্স উইল বি প্রডিউসড অন দ্য end which is nearer to the resultant as shown in the figure. Pmax will be produced on the end which nearer to the resultant. মানে রেজাল্টেন্ট যার কাছে তার দিকে পিম্যাক্সটা হবে। যদি এদিকে রেজাল্টেন্ট আছে তাহলে পিম্যাক্স এদিকে, এদিকে রেজাল্টেন্ট আছে পিম্যাক্স এদিকে। অ্যান্ড পিমিন কামস আউট দ্য নেগেটিভ, it means the tension shall be produced on the appropriate end, and Pmax exceeds the allowable stress dam materials generally at the dam may crushed by crushings. তাহলে একটা ড্যামের, তাহলে মেন আমার এলু কি, একটা ড্যামের Pmax কখন হবে, Pmax হবে সামেশন অফ ভি বাই বি 1 প্লাস 6c বাই বি করলে আমি Pmax পাবো। আর পি মিন কী করে পাবো, সামেশন অফ ভি বাই বি 1 মাইনাস 6c বাই বি করে পি মিন পাবো। এবার বলছে ম্যাক্সিমামের বেলায় তো কম্প্রেসিভ, এটা নিয়ে কোনো আমার অসুবিধা নেই। ম্যাক্সিমামটা কি কম্প্রেসিভ, মেইন ইম্পর্টেন্ট জায়গায় একটা আসছি। আর পি মিনটা কি, এটা হচ্ছে আমার টেনসাইল, টেনসাইল হতে পারে অথবা কম্প্রেসিভ হতে পারে, তাই তো। আমি ধরে নিলাম পি মিনটা 0, মানে কি সে টেনশন ক্রিয়েট করছে না, পি মিনটা কি 0। তাহলে পি মিন যদি আমার 0 হয়ে যায়, এটাকে যদি 0 হিসেবে যদি কনসিডার করি, 0 ইজ ইকুয়াল টু সামেশন অফ ভি বাই বি 1 মাইনাস 6c বাই বি। তাহলে 1 ইজ ইকুয়াল টু 6c বাই বি লিখতে পারি। তাহলে বি ইজ ইকুয়াল টু কী হয়ে গেল, বি বাই 6। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস বললাম, প্রচুর এমসিকিউতে দেয়। তাহলে আমার একটা এসেন্ট্রিসিটি কত হলে, এসেন্ট্রিসিটির ভ্যালু কত হলে সেই ড্যামে কোনো টেনশন জেনারেট করবে না। তাহলে এসেন্ট্রিসিটির ভ্যালু হোয়েন eccentricity value lies between b by 6, when the eccentricity value lies between b by 6, then there will be no tension force. That means the resultant force of gravity dam will pass through the middle third of base. কি মানেটা কি, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লজ বললাম এটা। যে একটা রেজাল্ট্যান্ট ফোর্স যখন আমার বি বাই 6 এসেন্ট্রিসিটি বি বাই 6 অথবা পাস করছে মিডিল থার্ড অফ দ্য বেস, সেখানে কিন্তু কোনো রকম টেনশন জেনারেট করবে না। এটা যে কতটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ কোশ্চেন, ধারণার বাইরে। তাহলে যদি ছবিটা আঁকা যায়, এটা যদি ড্যামটা আমার হয়, তাহলে এখান দিয়ে আমার কি কাজ করছে, আমি ধরে নিলাম এখান দিয়ে আমার রেজাল্ট্যান্ট ফোর্সটা কাজ করছে। এটা যদি বি হয়, এটা যদি বি হয়, উইথ হয়, টোটাল উইথটা হয়, তাহলে একে 3টে ভাগে ভাগ করব। এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তাহলে 3টি হচ্ছে আমার বি বাই 3 করে, বি বাই 3, বি বাই 3, বি বাই 3। এবার এদের এখানে কি কাজ করছে, ভার্টিক্যাল ফোর্স কাজ করছে, হরিজন্টাল ফোর্স কাজ করছে। বলছে এর যে রেজাল্ট্যান্ট ফোর্সটা
এই যে রেজাল্ট্যান্ট ফোর্সটাকে আমার এই মিডিল B/3 দিয়ে পাস করতে হবে। যদি পাস করে তাহলে সেখানে কোনো রকম টেনশান জেনারেট করবে না। এবং এসেন্ট্রিসিটি মানে কি, এইটা মিডিলটা হচ্ছে এইখান থেকে ডিস্টেন্সটা, তাহলে এটা যদি B/3 হয় তাহলে এই ডিস্টেন্সটা কত, B/6, এবং এদিক থেকেও ডিস্টেন্সটা কত, B/6, তাহলে E=B/6। তাহলে আমার E=< B/6 হতে হবে, এসেন্ট্রিসিটি B/6 এর থেকে আমার কম হতে হবে অথবা সমান হতে হবে অথবা মিডিল থার্ড, এর মধ্যিখান দিয়ে আমাকে রেজাল্ট্যান্ট ফোর্সকে আমার পাস করতে হবে। হোয়েন দেয়ার উইল বি নো টেনশন ফোর্স। ঠিক আছে, তাহলে এটা আমি কোথায় ছিলাম, আমি কম্প্রেশনটাই ছিলাম, তাই তো, টেনশন ক্র্যাকিং। ঠিকই আছে, তাহলে টেনশন ক্র্যাক করতে গেলে আমার পি ম্যাক্স জানতে হলে, পি মিনিমাম জানতে হলে, পি ম্যাক্স কী করে বার করবো, পি মিনিমাম কী করে বার করবো, ডিরেক্ট স্ট্রেস প্লাস বেন্ডিং স্ট্রেস সব দেখলাম। দেখার পর আলটিমেট কনক্লুশনে যেটা এলাম, যেটা একটা ড্যামের টেনশন কম্প্রেশন দুটোই জেনারেট করতে পারে। কম্প্রেশন যখন হবে তখন হচ্ছে পি ম্যাক্সের ফর্মুলা হবে এইটা, মিনিমাম যখন হবে, টেনশন যখন হবে তখন পি মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা। আর যদি আমি টেনশন ক্র্যাককে যদি আমি অ্যাভয়েড করতে চাই তাহলে এসেন্ট্রিসিটির ভ্যালুটাকে B/6 এর থেকে কম অথবা ছোটো হতে হবে, অথবা আমার রেজাল্ট্যান্ট ফোর্সকে মিডিল থার্ড দিয়ে পাস করতে হবে। এবার আছে টেনশন, এসব তো বলে দিয়েছিলাম। এবার এইখানে দেখো, in order to ensure no tensions develop anywhere mass the p minimum is must be equal to 0, যেটা আমি এখানে বার করলাম একটু আগে, যে টেনশন যদি আমি না করতে চাই, টেনশনকে যদি না করতে চাই, where is no tension, তখন পি মিনিমাম কি 0 হতে হবে, কারণ পি ম্যাক্সিমাম আমার তো কম্প্রেশন তো ছিল, কোনো তো অসুবিধা ছিল না, পি মিনিমামটাই আমার টেনশন। যদি নেগেটিভ আসে তখন টেনশন, আর যদি পজিটিভে আসে তখন সেটা কম্প্রেশন আর কি। মানে এখানে যে ডায়াগ্রামটা দেখালাম আর কি, যে পি মিনিমাম সবসময় যে আমার টেনশনই হবে তার কোনো মানে নেই, পি মিনিমাম আমার কম্প্রেশনও হতে পারে। যদি পি মিনিমাম পজিটিভ আছে তখন সেটা কম্প্রেশনস, পি মিনিমাম যদি নেগেটিভ আছে তখন সেটা হচ্ছে টেনশনস। যদি আমি টেনশনকে অ্যাভয়েড করতে চাই, পি মিনিমামকে আমার কী হতে হবে, 0 হতে হবে। তাহলে এখানে পি মিনিমাম কী ছিল, এইটা 0 করলাম, তাহলে B/6। হেন্স দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য এসেন্ট্রিসিটি দ্যাট ক্যান বি পারমিটেড ইদার সাইড অফ দ্য সেন্টার ইজ ইকুয়াল টু B/6। এটা যে কতটা ইম্পর্টেন্স বলে বোঝাতে পারবো না। এখান থেকে ধরে নিতে পারো যে একটা MCQ কোশ্চেন চলে এসছে, যদি এখান থেকে একটা MCQ কোশ্চেন দেয় তখন এটাই দেবে যে আমার ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি কত হলে আমার টেনশন ক্র্যাক জেনারেট করবে না। ম্যাক্সিমাম এসেন্ট্রিসিটি ভ্যালু যদি B/6 অথবা তার কম হয় তখন করবে না। তাহলে এই ছিল হচ্ছে আমাদের স্টেবিলিটি অ্যানালিসিস। ঠিক আছে, তাহলে এটা টেনশন গেল, আর কম্প্রেশনের বেলায় কী গেল, আরেকটা কী ছিল, কম্প্রেশন বা ক্রাসিং। কম্প্রেশন or ক্রাসিং। তাহলে ম্যাক্সিমাম কম্প্রেসিভ ফোর্স কত হয় দেখলাম, যে পি ম্যাক্স যেটা হয় সেটা হচ্ছে সামেশন অফ V/B 1 + 6E/B, এর ভ্যালুটাকে শুড বি লেস দ্যান অ্যালোয়েবল স্ট্রেস। এই অ্যালোয়েবল স্ট্রেসের থেকে যদি আমার কম হয়, লেস অর ইকুয়াল টু, তখনই সেটা আমার ঠিক থাকবে, আদারওয়াইজ সেটা কিন্তু আমার ফেল করে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা কী কী দেখলাম, এতক্ষণ ধরে যেটা দেখলাম, কী কী কারণে ফেল হতে পারে। আজকে ক্লাস স্টার্ট করেছিলাম ফেলিওর অ্যানালিসিস অ্যান্ড স্টেবিলিটি অ্যানালিসিস, দুটোই মোটামুটি এবার কমপ্লিট। এবার যেটা আমরা যাবো সেটা হচ্ছে একটা অঙ্কে যাব। আর একটা টপিক তোমাদের এখানে পড়া হচ্ছে, যেটা প্রিন্সিপাল স্ট্রেস, সেটা করে নিই, তারপরে একটা অঙ্কে যাবো। অঙ্ক গেলে তাহলে গ্র্যাভিটি পুরোপুরি কমপ্লিট। ফেলিওর অ্যানালিসিস, স্টেবিলিটি অ্যানালিসিস, ফেলিওর 4 রকমের হয়, ওভারটার্নিং, স্লাইডিং, টেনশন, ক্রাসিং। কখন কখন হতে পারে এগুলো, সেগুলো ডিসকাস করলাম। তারপর স্টেবিলিটি অ্যানালিসিস, যে আমাদের ওভারটার্নিংয়ের জন্য কত হয় ফ্যাক্টর অফ সেফটি,
স্লাইডিংয়ের জন্য ফ্যাক্টর অফ সেফটি কত হয়, টেনশনের জন্য ফ্যাক্টর অফ সেফটি কত হয়, এবং বা কী ভ্যালু হতে হয় টেনশনের জন্য, এবং ক্রাসিংয়ের জন্য কী হতে হয়। এবার আসছি যেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড শিয়ার স্ট্রেস, লাস্ট ডিসকাশন টপিক, তারপর নিউমেরিক্যালে ঢুকবো। প্রিন্সিপাল প্রিন্সিপাল অ্যান্ড শিয়ার স্ট্রেসেস। প্রিন্সিপাল অ্যান্ড শিয়ার স্ট্রেসেস, দেখো এটা কি আমরা জানি তো নাকি? প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলি? প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে যখন এমন একটা স্ট্রেস যেখানে কোনো শিয়ার স্ট্রেস, প্রথমে ফার্স্ট প্রিন্সিপাল প্লেন জানতে হবে, যে প্রিন্সিপাল প্লেন হচ্ছে এমন প্লেন যেখানে কোনো আমার শিয়ার পড়ে না, নো শিয়ার ফোর্স অ্যাক্টস। সেটাকে আমি বলছি প্রিন্সিপাল প্লেন। প্রিন্সিপাল প্লেনে যে নর্মাল স্ট্রেস কাজ করে, কারণ আমাদের তোমাদের প্রথমেই বলেছিলাম যে বিটেক 4th সেম, 5th সেম, 6th সেম, 7, 8 প্রত্যেকটা সেমে কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্ক হয়ে আছে। প্রত্যেকটা সেমি একটার সাথে একটা ইন্টারলিঙ্ক হয়ে আছে। কীরকম? এই যে প্রিন্সিপাল ডেটা আমাদের কোথায় ছিল, সলিড মেকানিক্স ছিল বিটেক 4th সেমিস্টারে। তা সেখানে যদি আমরা ভালো করে পড়তাম বা যদি পড়ি, তাহলে এখানে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে প্রিন্সিপাল প্লেন হচ্ছে এমন একটা প্লেন, সাপোজ এইটা মনে করো একটা বডি আছে আমার, যে কোনো জিনিসের বেস থেকে জানতে হবে। বেস থেকে জানলে কনসেপ্টটা, এটা আমাদের একটা স্যার বলতেন যে যখন কোনো তুমি গাড্ডায় কিছু পড়বে সঙ্গে সঙ্গে তার বেসে চলে যাবে, রুটে। এটা বুঝতে গেলে আমি যদি প্রিন্সিপাল এবং শিয়ার যদি না জানি, তাহলে এখানে বুঝতেই পারবো না কী ঘটনাটা হচ্ছে। যদি এখানে আমি জানতে পেরে যাই যে কী ঘটনাটা হচ্ছে, যে প্রিন্সিপাল স্ট্রেস বলতে গেলে কি, তোমাকে যদি বললো একটা হাতি একটা গরু, হাতি আর গরুকে যদি না চেনো তাহলে তার ব্যাপারে কী করে কী করবে, তাই না? যেমন এখানে আমার এই যে এটা হচ্ছে একটা ইউনিঅ্যাক্সিয়াল কন্ডিশান, এটা একটা কি বাইঅ্যাক্সিয়াল কন্ডিশানস, বাট এইখানে আমার সবকটাই কিন্তু আমার প্রিন্সিপাল স্ট্রেস, কারণ এখানে কোনো শিয়ার কাজ করছে না, বাট শিয়ার ভেতরে কাজ করছে, বাট ওপরে কোনো কাজ করছে না। এখানে যদি আমি প্লেনগুলোকে বলি এ বি সি ডি, তাহলে এ বি হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন, বিসি প্রিন্সিপাল প্লেন, সিডি প্রিন্সিপাল প্লেন, এডি প্রিন্সিপাল প্লেন, চারটেই কিন্তু হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন। কেন? কারণ এখানে কোনো শিয়ার কিন্তু আমার কাজ করছে না। যদি শিয়ার কাজ করতো তাহলে সেটা প্রিন্সিপাল প্লেন হতো না, ঠিক আছে? এবার শিয়ার মানে কি? ট্যানজেন্সিয়াল ফোর্স। ট্যানজেন্সিয়াল ফোর্সকে আমার শিয়ার বলছি। যখনই আমার এটা এরমভাবে কাজ করে গেল, শিয়ার কাজ করলো, কমপ্লিমেন্টারি শিয়ার। এটা দিকে হলে এটা দিয়ে কাজ করবে, এটা দিকে হলে এটা দিয়ে কাজ করবে। যখনই আমার শিয়ার কাজ করে যাচ্ছে তখনই সেটা আমার প্রিন্সিপাল প্লেন থাকছে না, কারণ এখানে শিয়ার কাজ করছে। তাহলে প্রিন্সিপাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস এখানে কোথা থেকে আসছে? কারণ দেখতে পাচ্ছি আমরা এখানে আমার ভার্টিক্যাল স্ট্রেসও আসছে আর হরিজেন্টাল স্ট্রেসও আসছে, তার জন্য আমরা কি রেজাল্ট্যান্ট স্ট্রেস বার করলাম। দেখো এবার কী বলেছে টপিকটা, when the vertical stress intensity Pmax or Pmin is not the maximum direct stress produced at anywhere of the dam. আমরা ওটা কিসে বার করেছি? বেসে বার করেছি কিন্তু, ঠিক আছে? বেস, যে Pmax আর Pminটা কোথায় বার করেছিলাম? যেটা হচ্ছে আমাদের বেসেতে ছিল। The vertical stress intensity Pmax এবং Pmin is not the maximum direct stress produced anywhere on the dam. The maximum normal stress will be the major principal stress that will be generated the major principal plane. তাহলে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস কী হবে? ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেসের ভ্যালুটা যেটা আমরা Pmax বলছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়াল নয়, সেটা হচ্ছে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, যেটা মেজর প্রিন্সিপাল প্লেনে কাজ করবে। তাহলে আমরা Pmax আমরা কি জেনেছিলাম? Pmaxের যে ফর্মুলাটা ছিল, Pmax ইকুয়ালস টু হচ্ছে
সামেশন অফ ভি বাই বি 1 প্লাস 6c বাই বি, এটা ছিল আমার পি ম্যাক্স, তাই তো? বলছে দিস ইজ দ্য নট মেজর not maximum direct stress. This is not maximum direct stress. তাহলে ম্যাক্সিমাম ডিরেক্ট স্ট্রেস কোথায় কাজ করবে? ম্যাক্সিমাম ডিরেক্ট স্ট্রেস হচ্ছে হবে ম্যাক্সিমাম ডিরেক্ট স্ট্রেস ইকুয়ালস টু ম্যাক্সিমাম ডিরেক্ট স্ট্রেস ইকুয়ালস টু মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মেজর principal stress which act on major principal plane. ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ডিরেক্ট স্ট্রেস ইজ ইকুয়াল টু হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, সেটা কোথায় কাজ করবে? ম্যাক্সিমাম প্রিন্সিপাল মেজর প্রিন্সিপাল প্লেনে আমার কাজ করবে। হোয়েন দ্য রিজার্ভার ইজ ফুল, আমি আগের দিন দেখেছিলাম দুটো কন্ডিশন হতে পারে, একটা রিজার্ভার ফুল, একটা রিজার্ভার এমটি, এবং একটা ডাউন সাইডে জল থাকতে পারে, একটা ডাউন সাইডে জল থাকতে পারে না। এই টোটাল 4টে কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে রিজার্ভার ফুল, রিজার্ভার এমটি, একটা হচ্ছে ডাউন সাইডে জল আছে, ডাউন সাইডে জল নেই। হোয়েন দ্য রিজার্ভার ইজ ফুল দ্য ভার্টিক্যাল স্ট্রেস ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য টু as the resultant nearer to the two. কি হলো, কি বললো ব্যাপারটা? প্রত্যেকটা লাইন কিন্তু আমাকে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। বলছে একটা ড্যাম, এই ড্যাম আছে, এই ড্যাম, বলছে ড্যামটার যখন আপস্ট্রিম সাইড যখন হচ্ছে ফুল আছে, এটা আপস্ট্রিম সাইড, বলছে আপস্ট্রিম সাইড যখন জলে আমার ফুল হয়ে আছে, তখন এর হরিজন্টাল ফোর্স কোন দিকে কাজ করবে? এইদিকে এইচ। ভার্টিক্যাল ফোর্স কোন দিকে কাজ করবে? এইদিকে। রেজাল্ট্যান্ট ফোর্স কোন দিকে কাজ করবে? এইদিকে। তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় জেনারেট করবে? আমার টুতে। সেটাই বলছে হোয়েন রিজার্ভার ফুল then maximum stress generate at 2, ঠিক আছে? ম্যাক্সিমাম স্ট্রেস জেনারেট অ্যাট 2, তার 2তে হচ্ছে আমার কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেসটা জেনারেট করবে। যেমন ছবিটা দেখতে পাচ্ছ, অ্যাট 2 আর নিয়ার 2 যা ইচ্ছা। তো কনসিডার দ্য small element ABC near the toe of the dam, and the element is so small the stress intensities may be assumed uniform on these fits. তাহলে এখানে একটা দেখো আমার ABC কনসিডার করা হলো, এই যে এবার স্টার্ট হলো এবার প্রিন্সিপাল স্ট্রেস অ্যানালিসিস করা। ABC ছোট্ট একটা পোর্শন আমাকে কনসিডার করা হচ্ছে, ঠিক আছে? ভালো করে বুঝবে, নাহলে তো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে না, ইম্পসিবল করা। তাহলে এই ড্যামের আমি একটা এইখানে একটা ছোট ফোর্স কিন্তু কনসিডার করছি, ঠিক আছে? ছোট্ট একটা অংশ নিচ্ছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটাকে নিয়ে আমার মেন আলোচনা। এই ডায়াগ্রামটা কি ডায়াগ্রাম করেছে? এটা হচ্ছে ওয়াটার প্রেসার ইন্টেন্সিটিস পি। আমাদের ওয়াটার প্রেসার ইন্টেন্সিটি কীরকমভাবে বাড়ে? ইউভিএল এর মতো বাড়ে, ঠিক আছে? তোমাকে যদি বলে জিজ্ঞাসা করে যে একটা ইউভিএল এর এক্সাম্পল দাও তো, ইউনিফর্মলি ভ্যারিং লোড, আমরা তো মেনলি কী জানি? একটা হচ্ছে পয়েন্ট লোড জানি, একটা ইউডিএল জানি, একটা ইউভিএল জানি। একটা ইউভিএল এর এক্সাম্পল হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ওয়াটার ইন্টেন্সিটিস, যত আমাদের ডেপ বাড়ে তত বাড়ে, তাই তো? তার মানে এটা কি ভ্যারিং হচ্ছে? এই এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়াটার প্রেসার ইন্টেন্সিটিসটা, পিডব্লিউটা, ঠিক আছে? তাহলে এটা কি একটা কিসের এক্সাম্পল?
ইউভিএল এর এক্সাম্পল, তাহলে এটা হচ্ছে পি ডব্লু। তাহলে সেমভাবে যখন আমার টো সাইডে যখন জল আছে তাহলে এখানেও আমার সেম কাজ করবে, এটা টেল ওয়াটার। তাহলে এখানে হচ্ছে আমার কি হচ্ছে, এটা এখানে আমার জল আছে, এখানে যদি জল আছে তো এর তাহলে ইন্টেন্সিটিটাও কীরকমভাবে কাজ করবে, এরকমভাবে। এখানে ম্যাক্সিমাম, যেহেতু ফেসটা ইনক্লাইন্ড আছে তাই এটা এরকমভাবে আছে, ওপরে আমার জিরো, তারপরে এখানে আস্তে আস্তে ম্যাক্সিমাম। তার মধ্যে আমি এই অংশটাকে আমি কনসিডার করছি, একটা ছোটো অংশ কনসিডার করছি, এবং বটমে আমার কি কাজ করবে, এটা হচ্ছে পি ম্যাক্স, এটা হচ্ছে পি মিন। বেসে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে কি, এরকমভাবে কাজ করছে। এর ভ্যালুটা কি, সামেশন অফ ভি বাই বি 1 মাইনাস 6c বাই বি, আর এটা হচ্ছে সামেশন অফ ভি বাই বি ইকুয়ালস টু 1 প্লাস 6c বাই বি, যেটা আমরা দেখেছি বেসে যেটা তৈরি হচ্ছে সেইটা। এবার তার মধ্যে আমরা কোনটাকে কনসিডার করে দেখা, এখানে একটা জিনিস দেখো, এইখানেও আমার ফোর্স কাজ করছে, এখানেও ফোর্স কাজ করছে, ঠিক আছে। তার মধ্যে আমি যে জায়গাটাকে কনসিডার করলাম সেটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটাকে আমি কনসিডার করছি, ঠিক আছে। আমার মেইন উদ্দেশ্য কি প্রিন্সিপাল স্ট্রেস বার করা। দেখো, কনসিডার স্মল পোর্শন ABC নিয়ার দ্য টো অফ দ্য ড্যাম, দ্য এলিমেন্ট ইজ টু স্মল, দ্য ইউনিফর্মস। লেট অ্যাজ ডাউনস্ট্রিম ফেজ দ্য ড্যাম উইল বি ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা। ডাউনস্ট্রিম সাইডে ড্যামটা আমার আলফা অ্যাঙ্গেলে আছে, আলফা মানে কোনটা বলতে চাইছে, যেটা হচ্ছে এইটা হচ্ছে আলফা। এবার আমি এই ছোটো অংশটাকে টেনে তুলে নিয়ে আসছি, ঠিক আছে, যে ABC ছোটোটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমি এটাকে টেনে তুলে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি। আমাদের এই গ্র্যাভিটি ড্যামের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্রিন্সিপাল স্ট্রেসটা, কারণ গ্র্যাভিটি আমরা দেখতে পেলাম যে গ্র্যাভিটি ড্যামে কিন্তু আমার হাইয়েস্ট যে স্ট্রেসটা কিন্তু সেটা কিন্তু হচ্ছে ওই যে ম্যাক্সিমাম স্ট্রেস কিন্তু নয়, সামেশন অফ ভি বাই বি 1 প্লাস 6c বাই বি, এটা কিন্তু আমার ম্যাক্সিমাম স্ট্রেস কিন্তু নয়, ম্যাক্সিমাম স্ট্রেস মেজর প্রিন্সিপাল স্ট্রেস। সেই কারণে আমাকে এই অ্যানালিসিসটা করাতে হচ্ছে, নাহলে আমি তো ফর্মুলাটা ডাইরেক্ট করে দিতে পারতাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কি আলফা। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা। ক্লিয়ার, কোনো ডাউট নেই। Let downstream face of the dam inclined at an angle alpha to the vertical face. The face of the dam will be act as a principal plane. কেন, কারণ এই ফেসটা কেন প্রিন্সিপাল প্লেন, কারণ এখানে আমার একটা নর্মাল সিসি কাজ করছে। বিকজ দ্য ওয়াটার প্রেসার P acts right angle to the face and there is a no shear stress acting on this plane. Since the principal planes at the right angles to each other, the BC drawn at right angles to the face AB. এটা হচ্ছে আমার AB, এটা হচ্ছে আমার BC. Since the principal planes are right angle to the each other, the BC drawn at AB, and second principal planes there will be late stresses acting on the sigma. তাহলে কী হলো এখানে জিনিসটা, দেখো এই ছবিটা আমি এখানে ড্র করলাম, এইটা হচ্ছে আমার AB, এখানে আমার ফোর্স কাজ করছে, কি ফোর্স, যেটা হচ্ছে P ড্যাশ, যেটা হচ্ছে ওয়াটার প্রেসার অ্যাট ডাউনস্ট্রিম সাইড। যেহেতু এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল প্লেন, কেন, কারণ এখানে আর কোনো স্ট্রেস কাজ করছে না, একটাই স্ট্রেস কাজ করছে, সেটা হচ্ছে ওয়াটার প্রেসার। এর সাথে আমার বিসিটা হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন, বিসিতে আমার কি কাজ করছে, সিগমাটাই লোক
সিগমা ফোর্সটা কোথা থেকে কাজ করছে কোথা থেকে? এখানে এইটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। এই প্লেনটা এসিটা কিন্তু প্রিন্সিপাল প্লেন হতে পারবে না, কারণ এখানে আমার একটা সিআর কাজ করবে, সিআর স্ট্রেস। এবং এখানেও আমার একটা ফোর্স কাজ করছে, ফোর্স না সরি ফোর্স করে ফেলছি আমি, এটা স্ট্রেস। এটা হচ্ছে সিগমা, ঠিক আছে। এখানে একটা সিগমা কাজ করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এখানেও কি কাজ করছে আমাদের? নর্মাল স্ট্রেস কাজ করছে। আমাদের মোট সার্কেলের কনসেপ্টটা কিন্তু জানতে হবে, তবে কিন্তু এই জায়গাটাকে নামানো যাবে। মোট সার্কেলের কনসেপ্ট না জানলে এটাকে নামানো যাবে না, সমস্যা হয়ে যাবে। তাহলে এটা পি ড্যাশ, এটা সিগমা, এটা হচ্ছে টাউ। এবার স্মল পোর্শন এটাকে আমরা ডিবি কনসিডার করে নিচ্ছি, এটা হচ্ছে ডিবি, স্মল একটা পোর্শন যেটা হচ্ছে ডিবি, ঠিক আছে, ছোটো পোর্শন ডিবি কনসিডার করছি। এবার প্রিন্সিপাল স্ট্রেস, প্রিন্সিপাল স্ট্রেস মানে আমরা কি জানি, যেটা প্রিন্সিপাল প্লেনে যে স্ট্রেসটা কাজ করে সেটা কি বলা হচ্ছে আমার প্রিন্সিপাল স্ট্রেস। লেট ডিএস ডিআর অ্যান্ড ডিবি, এর থিকনেস হচ্ছে ডিএস, এটা ডিআর, এটা হচ্ছে ডিবি। তাহলে আমার এবি লিখছি, এবিটা কি হচ্ছে ডিএস, বিসি হচ্ছে ডিআর, আর এসি হচ্ছে ডিবি, ঠিক আছে। তিনটে লেন্থ, একটা ট্রায়াঙ্গেল কনসিডার করেছি তো, এটা তিনটে লেন্থ হচ্ছে এই তিনটে। লেট ডিএস ডিআর ডিবি আর দ্য length of the AB, BC and C respectively, and P dash is the intensity of the water pressures at the face AB, and PV intensity of the vertical pressure at the face AC, and sigma is the intensity of the normal stress, principal stress on the face BC. তাহলে আমার তিনটে ফেসে তিনটে কাজ করছে, কি কি? একটা হচ্ছে পি ড্যাশ, একটা হচ্ছে সিগমা, আর একটা হচ্ছে পিভি, ঠিক আছে। পি ড্যাশটা কি? পি ড্যাশ ওয়াটার প্রেসার at toe side, পিভি কোথায় কাজ করছে? এটা হচ্ছে পিভি, ভার্টিক্যাল স্ট্রেস, আর সিগমাটা কি? ইন্টেন্সিটি অফ দ্য নর্মাল স্ট্রেস। এটা কোথায় কাজ করছে দেখো, এইখানে আমার এই যে ড্যামের যে বডিটা, এই ড্যামের বডি এর উপরে তো একটা স্ট্রেস কাজ করছে, সেটা হচ্ছে এর পারপেন্ডিকুলার। এই যে ড্যামের বডিতে এখানে একটা ফোর্স কাজ করছে, এর তো কারণ ওয়াটারের সাথে কোনো টাচ নেই। টাচ আছে কি? আমার এইখানে যেমন এই ওয়াটারের সাথে টাচ হচ্ছে, এর প্রেসারটা এখানে কাজ করছে, এখানে এই ওয়াটারের সাথে কাজ করছে, মাটির সাথে টাচ হচ্ছে, এটা কাজ করছে, বাট এই অংশটা তো কোনো সাথে টাচ নেই। সুতরাং এখানে শুধু কি ড্যামের আপার পার্টে একটা স্ট্রেস কাজ করছে। তাহলে এখানে সিগমাটা হচ্ছে যে ইন্টেন্সিটি অফ দ্য নর্মাল স্ট্রেস, intensity of normal stress। তাহলে এবার ফোর্স কি কাজ করছে? দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য, এগুলো সব কি স্ট্রেস গেল তো, এবার ফোর্স যদি হয় তাহলে ফোর্সটা কি হবে? এবির উপরে কত ফোর্স কাজ করছে? এবি, ফোর্স অন এবি, ফোর্স অন এবি, পি ড্যাশ, এবিটা কোনটা? এটা পি ড্যাশ কাজ করছে, পি ড্যাশ ইন্টু ডিএস। বিসির ওপর কাজ করছে কি? সিগমা ইন্টু ডি আর, আর এসির ওপরে পিভি ইন্টু আমার ডিবি। এখানে আমার এই তিনটে ফোর্স কিন্তু তিনটে প্লেনের ওপর কাজ করছে।
রিসলভিং অল দ্য ফোর্সেস ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন উই গেট। এবার দেখো ভার্টিক্যাল ডিরেকশানে সব কটা ফোর্সকে আমি করতে চাইছি। ভার্টিক্যাল ডিরেকশান একমাত্র আছে কি এখানে পিবি ডিবিটাই আছে, বাকি বাদে এগুলো সব ইনক্লাইন্ড অবস্থায় আছে, বাকি বাদে এগুলো সব ইনক্লাইন্ড অবস্থায় আছে। তাহলে পি ড্যাশ এখানে একটা জিনিস দেখো এরমভাবে কাজ করছে, তাই তো? এই অ্যাঙ্গেলটা আমার কত ছিল? আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে? 90 মাইনাস আলফা। দেখো এখানে আসি, এবার আমার আলফা কোনটা? এটা। এবার ভার্টিক্যাল ডিরেকশানে সব কটাকে আমি রিজলভ করতে চাইছি। ভার্টিক্যাল ডিরেকশান মানে কি? এইটা। তাহলে এইটা যদি আলফা হয়, এটাও হচ্ছে আমার আলফা, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এইটা 90 মাইনাস আলফা। আমি দুটো কনসেপ্টে আমি আসতে পারি, আলফা দিয়েও আসতে পারি, এটা দিয়েও আসতে পারি। তাহলে এবার এই কম্পোনেন্টটা কী হয়ে যাবে? সাইন কস কম্পোনেন্ট। তাহলে পিভি ডিএস সাইন 90 মাইনাস আলফা, পিভি ডিএস কোথায় গেল? পি ড্যাশ ডিএস cos 90 মাইনাস আলফা, cos 90 মাইনাস আলফা নাকি সাইন আলফা। রিজলভিং অল দ্য ফোর্সেস, রিজলভিং all the forces in vertical direction কি কি হবে? আরেকবার এখানে আমি টানছি ছবিটা, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? এটা হচ্ছে আমার আলফা। তাহলে আমার পি ড্যাশ কোথায় কাজ করছে? এখানে পি ড্যাশ কাজ করছে। এইটা কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ভার্টিক্যালি বার করতে চাইছি এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমার? 90 মাইনাস আলফা। তাহলে আমার এই কম্পোনেন্টটা কত হবে? কস। তাহলে কি ছিল? পি ড্যাশ ডিএস কস 90 মাইনাস আলফা। এটা একটা গেল। সেমভাবে এদিকে কাজ করছে, কি আমার কাজ করছে? এইটা আমার ছিল কি? আলফা। এদিকে এটা হচ্ছে আমার সিগমা কাজ করছে। তাহলে এইটার সাথে এই অ্যাঙ্গেলটা কত হবে? আলফা হবে। তাহলে এই কম্পোনেন্টটা কী হবে? এটা যদি আলফা হয়, এটা যদি এটা হয়, তাহলে এটা কী হবে? প্লাস সিগমা ইন্টু ডিআর ইন্টু কস আলফা। তাহলে এখানে পি ড্যাশ ইন্টু ডিএস ইন্টু সাইন আলফা প্লাস সিগমা ইন্টু ডিআর ইন্টু কস আলফা। এগুলো সবই কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর আপওয়ার্ডে কি কাজ করছে? আপওয়ার্ডে এটা কি ছিল? পিভি ইন্টু আমার ডিএস। তাহলে এই দুটো ইকুয়ালস টু কি? পিভি ইন্টু ডিএস বলতে পারি, সরি পিভি ইন্টু ডিবি, ডিবি। তাহলে রিজলভিং অল দ্য ফোর্সেস ভার্টিক্যাল ডিরেকশনস, তাহলে কী কী হচ্ছে আমার? পিভি ইন্টু ডিবি ইকুয়ালস টু পি ড্যাশ ইন্টু ডিএস ইন্টু সাইন আলফা প্লাস সিগমা ডিআর ইন্টু কস আলফা। এবার এখান থেকে এটাকে আমার কনফিউশন করে যেটা আমার আসবে সিগমা ইকুয়ালস টু যেটা আসবে পিবি সেক্স স্কয়ার আলফা মাইনাস পি ড্যাশ টেন স্কয়ার আলফা। তাহলে এখানে সিগমা ইকুয়ালস টু যেটা আসবে, এখান থেকে সিগমার ভ্যালুটা আমি বার করবো। সিগমা ইকুয়াল টু আসবে পিভি সেক্স স্কয়ার আলফা, পিভি সেক্স স্কয়ার আলফা মাইনাস পি ড্যাশ টেন স্কয়ার আলফা, পি ড্যাশ টেন স্কয়ার আলফা।
দিস ইজ দ্য মেন ফর্মুলা। এটাকে সলিউশন করতে হবে, করে আমায় নিয়ে আসতে হবে ভ্যালুটা। সিগমা ইজ ইকুয়াল টু পিভি সেক্স স্কয়ার আলফা। পিভি মানে কি ভার্টিক্যাল ফোর্সটা, আর পি ড্যাশ মানে হচ্ছে টেল ওয়াটারটা। আমার ফেলটা কোথায় কাজ করবে, ফেলিওরটা কোথা থেকে হবে, নিচ থেকে হবে না ওপর থেকে হবে? নিশ্চয়ই ড্যামটা ভেঙে বেরিয়ে যাবে। তা ড্যামটা ভেঙে বেরোবে কি, সেটা হচ্ছে সিগমাটাই, ড্যামের ভেতরেরটা, সেটাই আমায় বার করতে হবে। পিভির ভ্যালু তো জানি, পি ড্যাশের ভ্যালু জানি, আমার মেন বার করতে হলো না সিগমাটা। দিস ইজ দ্য আমার মেজর প্রিন্সিপাল স্ট্রেস, অ্যান্ড এটাই হচ্ছে ম্যাক্সিমাম। দিস ইজ দ্য মেজর প্রিন্সিপাল স্ট্রেস। এই ফর্মুলাটা মনে রাখলেও হতে পারে, বা তোমাকে যদি দিয়ে দেয় যে মেজর প্রিন্সিপাল স্ট্রেস ডিরাইভ করে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু পিভি সেক্স স্কয়ার আলফা মাইনাস পি ড্যাশ টেন স্কয়ার আলফা। সিগমা টু বি মিনিমাম ম্যাক্সিমাম পি ড্যাশ, সিগমাটা কী বলে, টু বি ম্যাক্সিমাম পি ড্যাশ, পি ড্যাশটা কী ছিল, শুড বি জিরো। দেন দা যদি আমার টেল ওয়াটার যদি না থাকে তখন কী হবে, যখন টেল ওয়াটারটা আমার নেই, হোয়েন ডাউনস্ট্রিম টেল ওয়াটার এমটি, তখন কি যাবে, সিগমা ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কী ছিল, পিভি সেক্স স্কয়ার আলফা মাইনাস পি ড্যাশ টেন স্কয়ার আলফা। তাহলে এখান থেকে সিগমা ইজ ইকুয়াল টু যেটা হয়ে যাবে পিভি ইন্টু সেক্স স্কয়ার আলফা। দিস ইজ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট ফর্মুলা। P dash equals to 0, and the sex square alpha always more than 1. It follows that the sigma will be more than the PV, মানে ভার্টিক্যাল স্ট্রেস যেটা আমার ছিল ম্যাক্সিমাম স্ট্রেস তার থেকে বেশি হয়ে যাচ্ছে, and this value normal stress maximum stress produced anywhere of the dam of the body should not be allowed to exceed the maximum allowable compressive stress dam material. তাহলে এই যে ভ্যালুটা, সিগমার ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমাকে কার থেকে বেশি হতে দেওয়া যাবে না, যে ম্যাক্সিমাম অ্যালাউবেল কম্প্রেসিভ স্ট্রেস অফ দ্য মেটেরিয়াল যেটা আছে তার থেকে কিন্তু বেশি হতে দেওয়া যাবে না। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা আমার ফেল করে যাবে। If the hydrodynamic pressures exerts the tail water during earthquake moving the towards the reservoir, also consider that then the net pressure on the AB will be P dash minus P. এবার বলছি যে হাইড্রোডাইনামিক প্রেসার যদি কাজ করে আর্থকোয়েকের জন্য, তাহলে তখন আমার নেট প্রেসারটা ডাউনস্ট্রিমে কী হয়ে যাবে, পি ড্যাশ মাইনাস পি। when hydrodynamic pressure acts to the tail water, then maximum principal stress at anywhere of the body of dam will be কি হয়ে যাবে, P equals to PV sec square alpha minus P minus P dash minus PE tan square alpha.
ঠিক আছে, এবার আছে সিআর স্ট্রেস। তাহলে এতক্ষণ কি গেল, ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস। দ্য সিআর স্ট্রেস উইল অ্যাক্ট অন দ্য ফেস সিএ, কোথায় কাজ করছে, নিচে কাজ করছে সিআর স্ট্রেস, এই যে বটমে সি, আর কত সিআর কাজ করছে, সিআর করছে না, এখানে সিআর স্ট্রেস কাজ করছে। অ্যাক্ট অন দ্য ফেস সিএ অন হুইচ দ্য ভার্টিক্যাল স্ট্রেস ইজ অ্যাক্টিং, দ্য রিজলভিং অল দ্য ফোর্সেস হরিজেন্টালি ডিরেকশনস। তাহলে এবার এর বেলায় কী করবো, হরিজেন্টালি ডিরেকশানে আমার সব ফোর্সগুলোকে সলিউশন করবো। সিআর স্ট্রেস, resolving all the forces horizontally, resolving all the forces horizontally, হরিজেন্টালি ফোর্সগুলো যখন আমি রিসলভ করবো তখন কি পাবো, সিগমা ইন্টু ডিআর। ছবিটা একবার ড্র করতে হবে, ছবিটা না ড্র করলে হবে না। এটা আমার এ, এটা বি, এটা সি, কি কাজ করছে, পি ড্যাশ, কি কাজ করছে, পিভি, কি কাজ করছে, সিগমা। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলো কি ছিল, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। তাহলে এবার হরিজেন্টালি ফোর্স যদি আমরা বার করতে যাই কী কী করে পাবো, এখানে পাচ্ছে যে টাও, টাও পাচ্ছি, এটা হচ্ছে আমার ডিএস, এটা ডিআর, এটা ডিবি। তাহলে একটা তো পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি। তাহলে এটারও এদিকে কাজ করবে আর এইটারও এদিকে কাজ করবে, তাই তো। তাহলে ডিআর কম্পোনেন্টটা একদিকে থাকবে ইকুয়ালস টু ডিবি কম্পোনেন্টটা, আর একটা হচ্ছে ডিএস কম্পোনেন্টটা। তাহলে হরিজেন্টালি ফোর্স সিগমা ইন্টু ডিআর, এই অ্যাঙ্গেলটা কত, এইটা যদি আমার আলফা হয়, এটার সাথে এটা তো 90 ডিগ্রি, এটা যদি আলফা হয় তাহলে এটা কত, 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা এটাও তাই, তাহলে 90 মাইনাস আলফা। তাহলে ডি সিগমা ইন্টু ডিআর 90 মাইনাস আলফা, কি 90 মাইনাস আলফা হবে, এটা 90 মাইনাস আলফা হলে এটা কী হবে, লম্ব কম্পোনেন্ট সাইন, সাইন 90 মাইনাস আলফা, সিগমা ইন্টু ডিআর সাইন 90 মাইনাস আলফা। এটা একটা গেল, ইকুয়ালস টু কী হবে, টাও ডিবি, সরি টাও ডিবি, এটা একটা হবে প্লাস এইটা হবে পি ড্যাশ ডিএস, পি ড্যাশ ডিএস এটা যদি আলফাই হয় তাহলে এটা কী হয়ে যাবে, সাইন আলফা। তাহলে কি এলো আমার, সিগমা ডিআর ইন্টু কস আলফা, সিগমা ডিআর ইন্টু কস আলফা
মাইনাস পি ড্যাশ ডিএস ইন্টু সাইন আলফা ইকুয়ালস টু টাও নট ডিবি। এখানে টাওটা ভ্যালু বার করতে হবে। টাও তাহলে কী হবে দেখো, তাই আছে এখানে সিগমা ডিআর সাইন আলফা, সিগমা ডিআর সাইন আল মাইনাস পি ড্যাশ ডিএস সাইন আলফা। উল্টো হয়ে গেল কেন? কস সাইন তো উল্টো তো হবে না। টাও নট সিগমা ডিআর সাইন 90 মাইনাস আলফা, সিগমা ডিআর একটা ভুল হয়েছে অ্যানালিসিসটা করা। এটা তো আমার এইরকমভাবেই কাজ করছে সিগমাটা। এবার এটাকে যদি আমি, এইটা হচ্ছে আমার অতিভুজ, এইটা অতিভুজ, তাহলে আমার এরমভাবে যদি টানি, এটা যদি অতিভুজ হয়, এইরকমভাবে যদি জুড়ি, এইটাকে আমি অতিভুজ করতে হবে। তাহলে ওটা যদি অতিভুজ হয় তাহলে কী হবে, আমার এইটা যদি অতিভুজ হয়ে যাচ্ছে তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমাকে এইখানে ফর্ম করতে হবে, তাই তো? এইটা অতিভুজ, এইটা, হ্যাঁ, এটা স্ট্রেট গেল না, গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হচ্ছে, 1 মিনিট। এটা আমার অতিভুজটা, এইটা আছে, তাহলে আমাকে এটা অতিভুজ, এইটার সাথে এটা 90 ডিগ্রি আছে, টাও নট যেটা আসবে সেটা হচ্ছে পিভি মাইনাস পি ড্যাশ ট্যান আলফা, পিভি মাইনাস পি নট ট্যান আলফা, আর আমি কিছু বলছি না, পিভি মাইনাস পি নট ট্যান আলফা। শিয়ার স্ট্রেস যেটা জেনারেট করবে পিভি মাইনাস পি নট ট্যান আলফা। আর যদি টেল ওয়াটার প্রেসার না থাকে তাহলে টাও নট ইজ ইকুয়াল টু হচ্ছে পিভি ইন্টু ট্যান আলফা। তাহলে আলটিমেট তাহলে কী কী এলো, যে মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মেজর প্রিন্সিপাল স্ট্রেস ইকুয়ালস টু পি ইকুয়ালস টু, যেটা তোমাদের কাজে লাগবে অঙ্কে যেগুলো বার করতে দেবে, পিভি সেক স্কোয়ার আলফা মাইনাস পি ড্যাশ ট্যান স্কোয়ার আলফা, এটা একটা এলো। আর শিয়ার স্ট্রেস যেটা হচ্ছে টাও ইকুয়ালস টু পিভি মাইনাস পি ড্যাশ ট্যান স্কোয়ার আলফা। এই দুটো মনে রাখলেই শেষ আমাদের। তাহলে গ্র্যাভিটি ড্যামের যা থিওরি ছিল সেই থিওরি কিন্তু সব কমপ্লিট। যে সিলেবাসটা একবার আমরা দেখি, সিলেবাসটা তোমাদের যদি আমরা দেখি, দেখতে পাবো এখানে আমরা আমাদের এই সপ্তাহে যা করার কথা ছিল থিওরি পোর্শন কমপ্লিট হয়ে গেল। ডেফিনেশনস, ফিচার্স অফ দ্য সাম ইম্পর্টেন্ট গ্র্যাভিটি ড্যামস, ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্র্যাভিটি ড্যাম, এস্টিমেশন অফ ফোর্সেস ডিউ টু সেলফ ওয়েট, এসব আমরা আগের দিন পড়েছিলাম। আপলিফট প্রেসার, স্টেবিলিটি অ্যানালিসিস আজকে আমরা করলাম, লোড কম্বিনেশন হয়ে গেছিলো। মোডস অফ ফেলিওর, মোডস অফ ফেলিওর ওভারটার্নিং আজকে করেছি, স্লাইডিং করলাম, টেনশান করেছি, কম্প্রেশন ফেলিওর করেছি। ফ্যাক্টর অফ সেফটিস করা হয়ে গেছে। ফ্যাক্টর অফ সেফটিস ওভারটার্নিংয়ের জন্য 2 থেকে 3, স্লাইডিংয়ের জন্য 1.5 থেকে 2। এলিমেন্টারি প্রোফাইল অফ দ্য গ্র্যাভিটি ড্যাম, মিনিমাম বেস উইথ কত থাকতে হবে, নো টেনশানস,
নো টেনশানস, নো স্লাইডিং বেসিস আর প্রিন্সিপাল স্ট্রেসেস। আমাদের পুরো কিন্তু গ্র্যাভিটি ড্যাম কমপ্লিট হয়ে গেল। এবার নিউমেরিক্যাল আছে, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, নিউমেরিক্যালটা কন্টিনিউ করছি না। ভালো করে থিওরিটা দেখো যেগুলো করালাম, তারপর আমরা নিউমেরিক্যাল করব। ঠিক আছে, চলো, ওকে, গুড বাই।